সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8-এর শতকরা চ্যাপ্টারটা নিয়ে, অর্থাৎ কোষে দেখি 11। কোষে দেখি 11-র আমরা কোন অঙ্কগুলো করব তোমরা এইখানে দেখো 112 পৃষ্ঠায়। এই দেখো 9, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ 9 থেকে 15 পর্যন্ত সবকটা অঙ্ক কিন্তু আমরা আজকের ভিডিওয়ে আলোচনা করব। ঠিক আছে? ठीक है। আর আগের ভিডিওতে আমি কি করিয়েছিলাম তোমাদের পুরো 1 থেকে 8 পর্যন্ত সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা না যদি দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নাও। কারণ দেখো পার্ট 1 তোমরা যদি না দেখো তাহলে আজকে পার্ট 2 তোমরা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে? ओके। সেই জন্য আগে তোমরা পার্ট 1 দেখো, তারপরে আজকের পার্ট 2 দেখা স্টার্ট করো। ঠিক আছে? তাহলে চলো আজকে আর আমরা একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই চলে যাব পেজ নাম্বার 112, কোষে দেখি 11-র 9-এর দাগের অঙ্কতে। अभी मजा आएगा ना भिड़ो। তো দেখো প্রথমেই আমরা স্টার্ট করব 9-এর দাগের অঙ্কটা থেকে। দেখো 9-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের ওপর পর্যায়ক্রমে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির ওপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল। তাহলে এই ব্যাপারটা আমি এবার একটু গল্পের মাধ্যমে বলি। ठीक है। তৃষা বলে একটা মেয়ে আছে, সেই মেয়েটা মিলন দাদা বলে একজনের দোকানে গেছে বই কিনতে। ভালো কথা, বই কিনতে গেছে। এবারে যে বইটা কিনবে সেই বইটার গায়ে কত টাকা দাম লেখা রয়েছে, দেখবে বইয়ের গায়েতে দাম লেখা থাকে না, তো বইয়ের গায়েতে 200 টাকা দাম লেখা আছে। ঠিক আছে? এবারে তৃষা মিলন দাদার কাছে আবদার করলো যে মিলন দাদা তুমি আমাকে 10% ছাড় দাও, মানে ডিসকাউন্ট দাও, 10% ডিসকাউন্ট দাও। তাই তো প্রথমেই দেখবে বলে দিয়েছে 10% ডিসকাউন্ট মিলন দাদার কাছে চেয়েছে। কে চেয়েছে? তৃষা। তাহলে প্রথমেই আমরা কিরকম ভাবে লিখবো, যে প্রথমে আমরা তাহলে কি দেখলাম, যে বইটার গায়ে কত দাম লেখা আছে। বইটার গায়ে দেখবে দাম লেখা রয়েছে 200 টাকা। চলো এইটুকুনিকে আগে আমরা লিখে নেব। তাহলে আমরা কি লিখবো, লিখবো কিন্তু বইয়ের বইয়ের লিখিত মূল্য। লিখিত মূল্য মানে কি, বইয়ের গায়ে যে দামটা লেখা আছে সেটাকে বলা হয় লিখিত মূল্য। তাহলে বইয়ের লিখিত মূল্য কত, মানে বইয়ের গায়ে কত টাকা দাম লেখা রয়েছে, 200 টাকা। এবারে তৃষা মিলন দাদাকে বলছে মিলন দাদা প্লিজ আমাকে 10% তুমি ডিসকাউন্ট দাও। তো মিলন দাদাও কি করলো, তৃষার কথা শুনে 10% ডিসকাউন্ট দিয়ে দিল। তাহলে প্রথমে 10% দিয়েছে, পরে আবার 5% দিয়েছে। ঠিক আছে? তাহলে প্রথমে 10% দিয়েছে, তারপরে তৃষা আবার মিলন দাদার কাছে আবদার করেছে যে মিলন দাদা তুমি আরো 5% ডিসকাউন্ট দাও না প্লিজ বলেছে। তো মিলন দাদা কি করেছে, আরো 5% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে 10% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে এটা আমাদের আগে লিখতে হবে যে প্রথম পর্যায়ে, প্রথমে তো 10% ডিসকাউন্ট দিল, তাহলে আমরা দেখো লিখবো প্রথম পর্যায়ে 10%, এই দেখো 10%, প্রথম পর্যায়ে 10% ছাড় পেলো। ঠিক আছে? প্রথম পর্যায়ে কি 10% ছাড় পেলো, অর্থাৎ কত টাকা ছাড় পেলো, 10% ডিসকাউন্ট পেলো। ডিসকাউন্ট মানে কি, ছাড়। ঠিক আছে? বাংলায় আমরা বলি ছাড়, ইংলিশে আমরা কি বলি, ডিসকাউন্ট। তাহলে প্রথম পর্যায়ে কি হলো, 10% ছাড় পেলো। মানে কত টাকা ছাড় পেলো, 200 টাকা দাম বইটার, সেখানে 200 টাকা এর 10%, 200 টাকা এর 10%, বইটার দাম হলো কত, 200। 200 টাকা এর, ঠিক আছে, 200 টাকা এর 10%, এই হলো 10। আর দেখো এই যে পার্সেন্ট রয়েছে, পার্সেন্ট মানে আমরা নিচে আবার কত লিখবো, 100 লিখবো। তাই না? 10% মানে কি, 10/100। ঠিক আছে? তাহলে চলো শূন্য শূন্য কাটি। দেখো নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য কাটলাম, আবার দেখো নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য কেটে দিলাম। তাহলে পরেটা কি রইলো, এখানে নিচে কিছু নেই মানে কি, 1।
তাই তো? তাহলে দেখো নিচে সব কেটে গেছে, শুধু দুটো এক পড়ে রয়েছে, তাই না? তাহলে নিচে এক থাকলেও কি আর না থাকলেও কি, তাই না? বাদ দাও। তাহলে উপরে কি বেঁচে রয়েছে? দেখো উপরে কিন্তু বেঁচে রয়েছে, এই দেখো 20 ইন্টু, এখানে দেখবে গুণ চিহ্ন রয়েছে, 20 ইন্টু কত, 1। 20 আর 1কে গুণ করলে আমরা কত পাবো? 20, 20 টাকা। ঠিক আছে, তাহলে 20 টাকা। বোঝা গেল? তাহলে প্রথমেই মিলন দাদা কি করলো? মিলন দাদা বলো কি করলো? বইয়ের গায়ে দাম লেখা ছিল কত টাকা? বইয়ের গায়ে কিন্তু দেখবে দাম লেখা ছিল 200 টাকা। তো মিলন দাদা কি করলো? 200 টাকার ওপর 10% ডিসকাউন্ট দিল, 10% ছাড় দিল। মানে কত টাকা ছাড় দিল? 20 টাকা ছাড় দিল। তাহলে বইয়ের গায়ে দাম লেখা 200 টাকা, সেখান থেকে যদি 20 টাকা ডিসকাউন্ট দিয়ে দেয় বা ছাড় দিয়ে দেয়, তার মানে কত টাকায় বইটা বিক্রি করবে? তৃষাকে বলো। তৃষাকে বিক্রি করবে 180 টাকায়, তাই না? তাহলে এখন বইটার দাম কত হয়ে গেল? 20 টাকা তো ছাড় দিল। তাহলে এখন বইটির দাম, এখন বইটার তাহলে দাম কত বলো? বইয়ের দাম ছিল 200, সেখান থেকে ছাড় দিল কত? 20 টাকা। 10% ডিসকাউন্ট দিল মানে 20 টাকা ছাড় দিল, তার মানে এখন বইটার দাম কত? 180 টাকা। 180 টাকায় বিক্রি করবে তৃষাকে। কিন্তু তৃষা আবার বায়না ধরেছে, তৃষা আবার বলছে যে তুষার দাদা তো নামটা, হ্যাঁ, না তুষার দাদা না, মিলন দাদা, সরি, মিলন দাদার কাছে আবার আবদার করছে যে, কি আবদার করছে এবারে? যে আরো 5% ডিসকাউন্ট দাও, আরো 5% ডিসকাউন্ট দাও। প্রথমে আবদার করলো 10% ডিসকাউন্ট, তো মিলন দাদা 10% ডিসকাউন্ট দিয়ে দিল, মানে 200 টাকার বইকে বললো আমি 180 টাকায় তোকে বিক্রি করে দিচ্ছি নে। কিন্তু তৃষা আবার ডিসকাউন্ট চাইছে, এখন আবার ডিসকাউন্ট চাইছে। এবারে কত পার্সেন্ট চাইছে? 5%। ঠিক আছে, তাহলে এখন বইয়ের দামটা কত? আগে তো ছিল 200 টাকা, 10% ডিসকাউন্ট দিল, তাহলে বইয়ের দাম এখন কত হয়ে গেছে? 180 টাকা। এই 180-র ওপর আবার ডিসকাউন্ট দিতে হবে তাহলে তৃষাকে, কারণ তৃষা আবার ডিসকাউন্ট চাইছে, আবার বলছে একটু দামটা কমাও, ছাড় দাও, এইসব বলছে। সেই জন্য 5% ডিসকাউন্ট দিতে হবে। তাহলে দেখো আমরা কি লিখবো? এখানে তো ছিল প্রথম পর্যায়ে, তাহলে এবারে আমরা দেখো লিখবো যে দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তাহলে এবারে দেখো 10%-এর জায়গায় এবারে কত লিখবো আমি? 5%। 5% ছাড় পেলো, অর্থাৎ কত পার্সেন্ট, কত টাকা তার মানে বলো? 5% ছাড় পেলো মানে কত টাকা পেলো? এখন বইয়ের দামটা কত? আগে ছিল 200, এখন বইয়ের দাম হয়ে গেছে 180। তাহলে এই 180 টাকার ওপর আবার ছাড় দিচ্ছে মিলন দাদা। ঠিক আছে, মিলন দাদা আবার ছাড় দিচ্ছে, কত পার্সেন্ট? 5। এই হলো 5%, মানে কি 100, তাই তো? কাটাকুটি করব, শেষ হয়ে যাবে। দেখো নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য, কেটে দিলাম। আচ্ছা 18-র নিচে কিছু নেই মানে কত রয়েছে? 1 রয়েছে। তাহলে চলো কাটাকুটি করি। এই যে দেখো 5 দিয়ে 5কে ভাগ করলে কত হবে? 1। 5 দিয়ে 10কে ভাগ করলে কত হবে? 2। ঠিক আছে, আবার দেখো 2 দিয়ে 2কে ভাগ করলে হবে 1। 2 দিয়ে বলো 18কে ভাগ করলে কত হবে? 2 দিয়ে 18কে ভাগ করলে হবে 9, তাই না? 2 দিয়ে 18কে ভাগ করলে কত হবে? এখানে 9 হবে। ঠিক আছে, তাহলে সব তো কেটে গেছে, শুধু পড়ে রয়েছে দেখো 9। তাহলে আবার দেখো 9 টাকা আবার ছাড় দিল, আবার ছাড় দিল মিলন দাদা তৃষাকে, আবার ছাড় দিল, আরো 9 টাকা কমিয়ে দিল। প্রথমে কত টাকা কমিয়ে দিয়েছিল? বইটার দাম ছিল 200 টাকা, প্রথমে 20 টাকা কমিয়ে দিল, বলল ঠিক আছে তৃষা তোকে আমি বইটা 180 টাকায় বিক্রি করছি, 20 টাকা কমিয়ে দিলাম। তৃষা আবার বললো আরেকটু কমাও, আরেকটু কমাও। তো তৃষাকে আরো 9 টাকা কমিয়ে দিল, আরো 9 টাকা কমিয়ে দিল। তাহলে এবারে তৃষা কত টাকায় বইটা পেল, কত টাকায় বইটা তাহলে কিনে নিল, জানতে চেয়েছে। তাহলে কি করে আমরা বের করব বলো? বইয়ের দাম ছিল 200, সেখান থেকে কমে হলো 180, এখন 180 থেকে আরো 9 টাকা কমে গেল, তাহলে কত হবে? 171 টাকা, তাই না? তাহলে এটাই তো আমাদের লিখতে হবে অ্যান্সারে। আমাদের কাছে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল। তাহলে বলো উত্তরে আমরা এইভাবে লিখবো যে তৃষা
আমরা এরকম ভাবে লিখবো, তৃষা মিলন দাদাকে কত টাকা দিল? প্রথমে 200 থেকে 20 কমে গিয়ে দাম হলো 180। 180-র পরে আবার 9 টাকা ছাড় দিল, আবার 9 টাকা। তাহলে 180 থেকে আমরা কি করব, 9কে বিয়োগ করব। তাহলে তৃষা মিলন দাদাকে কত বিয়োগ করলে কত হবে? তাহলে 171 টাকা দিল। তাহলে এই তো হয়ে গেল আমাদের কি অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাই আমরা। তো দেখো এবারে কিন্তু আমরা করব প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু হলো এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় আসবেই আসবেই আসবেই। সেটা হলো তোমার 10-এর দাগ, 11-র দাগ, 12-র দাগ, 13-র দাগ। ঠিক আছে, আবারও দেখো আমি বলছি, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা কিন্তু নোট ডাউন করে নাও। সেটা হলো 10, 11, 12, 13। বিশেষ করে 11, 12, 13 হলো প্রচন্ড ইম্পর্টেন্ট। अच्छा। তাহলে দেখো আমরা এবার 10-এর দাগের অঙ্কটা স্টার্ট করব। 10-এর দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে আমরা হিসাব করি। আচ্ছা দেখো, খুব ভালো করে দেখবে, দেখো খুব ভালো করে কিন্তু দেখবে। প্রথমে দেখো আমরা দেখব যে বর্গক্ষেত্রটা কি। তোমরা জানোই বর্গক্ষেত্র কি, প্রথম চ্যাপ্টারে করেছো, ক্লাস 7-এ করেছো। বর্গক্ষেত্র হলো এই রকম ধরনের দেখতে একটা চতুর্ভুজ, যার সব বাহুর দৈর্ঘ্য সমান, তাই তো? মানে এই বাহুটার মাপ যা হবে এইটারও মাপ তাই হবে, এইটারও মাপ তাই হবে, এইটারও মাপ তাই হবে। সবার 4টে বাহুর দৈর্ঘ্যের মাপই হলো সমান, তাকেই বলে বর্গক্ষেত্র। দ্বিতীয় কথা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল শব্দটার মানে কি? এই যে ক্ষেত্রফল, এই শব্দটার মানে কি? মানে হলো বর্গক্ষেত্রের এই যে ভেতরের মাপটা, ভেতরে কতটা জায়গা রয়েছে, যে কোনো চতুর্ভুজেরই ভেতরে কতটা জায়গা রয়েছে, সেই ভেতরের মাপটাকে আমরা কি বলি? বলি কিন্তু ক্ষেত্রফল। বোঝা গেল? ক্ষেত্রফল মানে কি? ভেতরের মাপ। ভালো কথা। এবারে দেখো বইয়ের মধ্যে প্রশ্নতে কি বলেছে, একটা বর্গক্ষেত্র রয়েছে, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে 10% করে বাড়িয়ে দেওয়া হলো। মানে এই রকম হলো ব্যাপারটা, যে 10% করে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বাড়িয়ে দেওয়া হলো। মানে ভাবো প্রথমে এরকম একটা বর্গক্ষেত্র ছিল, তারপরে এই বাহুটার যা মাপ তার 10% বাড়িয়ে দেওয়া হলো। মানে এই বাহুটার মাপ যদি হয় 100, তাহলে এবারে 10% বাড়িয়ে দেওয়া হলো। মানে বাহুটা ছিল 100, এখন হয়ে গেল বাহুটা কত? 110। বোঝা গেল? এরকম টাইপের হলো ব্যাপারটা। মানে প্রত্যেকটা বাহুর মাপ হয়ে গেল কত? 110 করে। আগে যদি প্রত্যেকটা বাহুর মাপ থাকতো 100 করে, আগে যদি প্রত্যেকটা বাহুর মাপ 100 করে হতো, এখন 10% বাড়িয়ে দেওয়া হলো। 10% মানে কি? 100 ছিল, আরো 10 বেড়ে গেল, তাই তো? তাহলে এবারে প্রত্যেকটা বাহুর মাপ কত করে হয়ে গেল? 110 করে হয়ে গেল। বোঝা গেল? এই হলো ব্যাপার। তাহলে এবারে দেখো, অনায়াসেই তোমরা বুঝতে পারছো, আগে বাহুর মাপ 100 ছিল, এখন হয়ে গেছে 110, বেশি হয়ে গেছে। আর যেই বেশি হয়েছে ক্ষেত্রফলটাও দেখো বেশি হয়ে গেছে। দেখো আগে ভেতরে যতটা জায়গা ছিল, দেখো আগে দেখো ভেতরের এরিয়াটা যত বড় ছিল, এখন কিন্তু ভেতরের এরিয়া আরো বড় হয়ে গেছে, তাই না? দেখো এখন দেখো ভেতরে কতটা বড় জায়গা হয়ে গেছে, তাই না? আগের থেকে দেখো এখন ভেতরে অনেকটা বেশি জায়গা হয়ে গেছে। কেন হয়েছে? কারণ বাহুর মাপটা বেশি হয়ে গেছে। আগে ছিল 100, এখন বাহু হয়ে গেছে কত? 110 করে। বেশি হয়ে গেছে বলে ভেতরের মাপটাও কিন্তু বেড়ে গেছে। এবারে অ্যান্সারে জানতে চেয়েছে ভেতরের মাপটা মানে ক্ষেত্রফলটা কতটা বেশি হয়ে গেছে। বাহুটা যেমন 10 বেশি হয়েছে, তার ফলে কি হয়েছে? ভেতরের মাপটাও কি, ভেতরে অনেকটা জায়গা পাওয়া গেছে, ভেতরে অনেকটা জায়গা বেশি পাওয়া গেছে, মানে ক্ষেত্রফলটা বেশি পাওয়া গেছে। এই ক্ষেত্রফলটা কত বেশি পাওয়া গেছে, কত বেশি পাওয়া গেছে কি করে বের করব? আমাকে তাহলে এইটার ক্ষেত্রফল থেকে এইটার ক্ষেত্রফলকে বিয়োগ করতে হবে, তাহলেই আমি পেয়ে যাব, তাই কি না? আগে এর ভেতরে যতটা জায়গা ছিল সেখান থেকে আমায় বিয়োগ করতে হবে এইখানে এর ভেতরে কতটা জায়গা। ভাবো এর ভেতরে আগে জায়গা ছিল, ভাবো এর ভেতরে জায়গা ছিল 400, আর এখন এর ভেতরে একটু বেশি জায়গা রয়েছে, ভাবো এখন এর ভেতরে জায়গা রয়েছে 600। ভাবো আগে
ভেতরে জায়গা ছিল 400, এখন 600। তাহলে এখন কতটা বেশি হয়ে গেছে ভেতরের জায়গাটা, মানে ক্ষেত্রফলটা? এখন ক্ষেত্রফল কত বেড়ে গেছে? তাহলে আমাকে এইটার ক্ষেত্রফল থেকে বিয়োগ করতে হবে এইটার ক্ষেত্রফলকে, তাহলেই পেয়ে যাব। বোঝা গেল? তাহলে চলো আমরা সেই কাজটাই স্টার্ট করি। তাহলে দেখো, আমাদের প্রথম কাজ হবে এইটার ক্ষেত্রফল বের করা, এই যে এই চতুর্ভুজটা বা বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করা। তাহলে চলো সেই কাজটাই আমরা মন দিয়ে করি এখন। তাহলে ক্ষেত্রফল আমরা বের করব, মানে এর ভেতরে কতটা জায়গা আছে সেইটা। আচ্ছা, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 100 করে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, আমি জানি না কত, আন্দাজে ধরে নিলাম 100। তাহলে আগে আমায় লিখতে হবে, মনে করি বর্গক্ষেত্রের, মনে করি বর্গক্ষেত্রের, মনে করি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, মনে করি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, মনে করি বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত করে আমি ধরে নিয়েছি? 100 করে ধরে নিয়েছি। কেন 100 করেই ধরলাম? শতকরার অঙ্ক করছি তো, সেই জন্য আমি 100 করেই ধরে নিলাম। ঠিক আছে, তাহলে মনে করি বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য, মনে করি বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 100 একক হলে, একক হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে বলো ক্ষেত্রফল তাহলে কত হবে? মানে ক্ষেত্রফল মানে বুঝতে পেরেছো তো, এই যে ছোট্ট যে বর্গক্ষেত্রটা ছিল তার ভেতরে কতটা জায়গা আছে, বলো কতটা জায়গা আছে? ক্ষেত্রফল বের করবার সূত্র কি? ক্ষেত্রফল বের করবার সূত্র হলো, মনে রাখবে, বাহুর স্কোয়ার। ঠিক আছে, ক্ষেত্রফল বের করবার সূত্র কি? বাহুর স্কোয়ার। আমি এখানে লিখে রাখছি, ক্ষেত্রফল বের করবার সূত্র হলো বাহু, তার মাথায় দিতে হবে স্কোয়ার। ঠিক আছে, বাহুর স্কোয়ার। চলো বাহুর স্কোয়ার করব। বাহু কত? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে ধরে নিয়েছিলাম? এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি 100 করে ধরে নিয়েছিলাম, তাই না? তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 100 করে, তাহলে 100 তার মাথাতে দেব কি? স্কোয়ার। তাহলে কত হবে বলো? 100 স্কোয়ার করব। প্রথমে বলো একের স্কোয়ার কত হবে? 100 স্কোয়ার তো পরে করব, একের স্কোয়ার কত হয় জানোই তো তোমরা। একের স্কোয়ার হয় 1, 2 এর স্কোয়ার 4, 3 এর 9, এগুলো তো তোমরা জানোই। তাহলে একের স্কোয়ার কত হবে? একের স্কোয়ার হলো 1। আচ্ছা, যখন আমরা স্কোয়ার করব মানে বর্গ করব, তখন যতগুলো শূন্য রয়েছে তার দ্বিগুণ শূন্য হয়ে যাবে, মানে ডবল শূন্য হয়ে যাবে। মানে দেখো এখানে দুটো শূন্য রয়েছে, তাহলে এখানে 4টে শূন্য হয়ে যাবে। বোঝা গেল? এই রকম ব্যাপার। তাহলে পাশে আমরা লিখবো কি? বর্গ একক। বোঝা গেল? তাহলে এই ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। যখন আমরা স্কোয়ার করব তখন শূন্য যতগুলো রয়েছে তার ডবল হয়ে যাবে। যদি কোনো জায়গায় একটা শূন্য থাকে, দুটো হয়ে যাবে। যদি কোনো জায়গায় তোমার 4টে শূন্য থাকে, তাহলে 8টা শূন্য হয়ে যাবে। 3টে থাকলে কি হবে? 6টা হয়ে যাবে। এখানে দুটো ছিল তাই 4টে হয়ে গেল। বোঝা গেল? তাহলে বলো এর ভেতরে, এই যে এইটার ভেতরে, এই বর্গক্ষেত্রটা এই যে এঁকেছিলাম, এই বর্গক্ষেত্রটার ভেতরে তাহলে কতটা জায়গা রয়েছে বলো? এই বর্গক্ষেত্রটার ভেতরে, এই বর্গক্ষেত্রটার ভেতরে তার মানে তোমার জায়গা রয়েছে কত? 10,000 বর্গ একক। 10,000 বর্গ একক। এবারে আমরা দেখব এইটার ভেতরে, এই বর্গক্ষেত্রটার ভেতরে কতটা জায়গা রয়েছে এইটার ভেতরে। তাহলে চলো ক্ষেত্রফল বের করব আবার আমরা। তাহলে দেখো, আমাদের এবারে লিখতে হবে যে আগেরবারে আমি কি লিখেছিলাম? আগেরবারে আমি লিখেছিলাম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 100 একক হলে। এবারে আমি লিখব প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে। এবারে দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 110 করে, তাই না? 110 করে। তাহলে চলো আমি দেখি এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে? 110 করে। তাহলে লিখবো এবারে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 110, তাই না? তাহলে এবারে দেখো আমরা এখানে লিখবো বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহু কি হলো? 10% করে বৃদ্ধি পেল, তাই না? 10% বৃদ্ধি পেলে হবে, বৃদ্ধি পেলে হবে কত হবে বলো? বৃদ্ধি পেলে হবে, আগে যে বাহুর মাপগুলো ছিল এখানে 100 করে, এখন সেগুলো কত হয়ে যাচ্ছে? 110 করে। তাহলে আগে বাহু ছিল 100, এখন তো 10% বেড়ে যাচ্ছে, তাই সেই জন্য 10 যোগ করলাম।
ঠিক আছে, তাহলে এখন বাহুর মাপ কত হবে? 110 একক, তাই না? এখন বাহুর মাপ কত করে হচ্ছে? 110 একক। তাহলে ক্ষেত্রফলটা কত? তাহলে এই যে এইটার ক্ষেত্রফলটা কত? তাহলে আমরা লিখবো অতএব ক্ষেত্রফল তাহলে কত হবে বলো? ক্ষেত্রফল বের করবার সূত্র কি? এক্ষুনি দেখবে আমি তোমাদের লিখিয়েছি। ক্ষেত্রফল বের করবার সূত্র কি? এই যে দেখো লেখাই আছে, দেখবে বাহুর স্কোয়ার। তাহলে আবার আমি লিখি বাহু, তার মাথাতে কি লিখবো আমরা? স্কোয়ার দেব। তাহলে চলো এবারে বলো, এই যে বড় চতুর্ভুজটা, এই যে বড় বর্গক্ষেত্রটা, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত করে? 110 করে, তাই না? 110 করে। তাহলে চলো আমি কি করব? 110 লিখবো এবং বাহুর মাথায় দেখবে কি রয়েছে? স্কোয়ার রয়েছে। দেখো এখানে কি রয়েছে? তোমার স্কোয়ার। তাহলে আমিও কি দেবো? এখানে স্কোয়ার দেব। তাহলে এবার স্কোয়ার করলে কত হবে দেখো, খুব ভালো করে দেখবে, আমরা বর্গ করব মানে স্কোয়ার করব। তাহলে এখানে খুব ভালো করে দেখবে, আমরা যখন বর্গ করব না, তখন আগে আমরা এই 11-র বর্গ করব, পরে শূন্যর বর্গ হবে, আগে 11-র বর্গ করব। 11-র স্কোয়ার কত হয়? 11-র স্কোয়ার হয় কিন্তু 121। তোমরা যদি বুঝতে না পারো যে এই 121টা কোথা থেকে এলো, যদি বুঝতে না পারো, তোমরা কি করবে? রাফে গিয়ে 11 আর 11কে গুণ করে নেবে। ঠিক আছে, এই যে দেখো আমি বলে দিচ্ছি, 11 আর 11কে না গুণ করে নেবে। রাফে যাবে, গিয়ে এরকম লিখবে 11-র স্কোয়ার মানে 11কে দুবার লিখবো, 11 আর 11 এরকম নেবে, গুণ করে নেবে, এরকম গুণ করে নেবে। ঠিক আছে, কারণ দেখো এখানে দেখো 11-র মাথায় স্কোয়ার রয়েছে, স্কোয়ার মানে কি? দুই মানে কি? দুবার লিখে সেটাকে গুণ করতে হবে, দেখবে 121 আসবে। আর আমি কি বলেছি? শূন্য যতগুলো রয়েছে তার ডবল হয়ে যাবে। মানে দেখো তোমার এখানে শূন্য কটা রয়েছে? একটা। তাহলে আমি এখানে কটা লিখবো? দুটো। বোঝা গেল? আমি এখানে কতগুলো লিখলাম? দুটো লিখলাম। তাহলে বলো, এই যে বড় বর্গক্ষেত্রটা, এইটা, এই বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হলো তার মানে 12,100, তাই তো? 12,100 তো। এই যে দেখো, আগেরটার ক্ষেত্রফল কত ছিল? মানে ছোটটার ক্ষেত্রফল ছিল 10,000, মানে ক্ষেত্রফল মানে ভেতরে জায়গা, এর ভেতরে জায়গা ছিল 10,000 বর্গ একক। আর এইটার ভেতরে জায়গা হলো কত? 12,100 বর্গ একক। অনেক বেশি জায়গা। কতটা বেশি জায়গা বলো? আগের থেকে এখন অনেক বেশি জায়গা, ভেতরে অনেক বেশি জায়গা। কতটা বেশি জায়গা বের করতে গেলে আমরা কি করব? বিয়োগ করব, তাই না? বিয়োগ করব। তাহলে আমরা এখানে কি লিখব? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেল। অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল বৃদ্ধি পেল। ক্ষেত্রফল বৃদ্ধি পেল। তাহলে দেখো কতটা বৃদ্ধি পেল। তাহলে আমাকে কি করতে হবে? বড়টার ক্ষেত্রফল থেকে আমায় বিয়োগ করতে হবে ছোটটার ক্ষেত্রফল। ছোটটার ক্ষেত্রফল কত? 10,000। তাকে আমি বিয়োগ করব, তাহলেই হয়ে যাবে। বিয়োগ করলে কত হবে? 2,100 বর্গ একক। তাহলে বড়টার ক্ষেত্রফল কত বেশি? বড়টার ক্ষেত্রফল হলো 2,100 বর্গ একক কিন্তু বেশি। বোঝা গেল? 2,100 বর্গ একক বেশি। ঠিক আছে, এতটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। বড় বর্গক্ষেত্রের ভেতরে বেশি জায়গা। কতটা বেশি জায়গা? কতটা বেশি জায়গা? 2,100 বর্গ একক বেশি। এইবারে দেখো আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, খুব ইম্পর্টেন্ট। আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে তোমরা এই জায়গাটা কিন্তু পড়ো, দেখো, এবং দাগও দেবে। সেটা হলো, বলেছে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। শতকরা কত বাড়লো, এই জায়গাটায় তোমরা দাগ দেবে। শতকরা কত বাড়লো মানে 100-র মধ্যে কত বৃদ্ধি পেল। বোঝা গেল? শতকরা কত বাড়লো মানে কি 100-র মধ্যে কত বৃদ্ধি পেল। প্রথমে ক্ষেত্রফল কত ছিল? 10,000। দেখবে প্রথমে ক্ষেত্রফল কত ছিল? 10,000। তারপরে বড় চতুর্ভুজের ক্ষেত্রফল কত হলো? 12,100। বেড়ে গেল। কতটা বেড়ে গেল? 2,100, তাই না? তাহলে 10,000-এর থেকে আরো 10,000 থেকে বেড়ে কত হলো? 10,000 থেকে বেড়ে হলো 12,100, তাই না? তার মানে আগে ছিল 10,000, এখন আরো 2,100 বেড়ে গেল, তাই না? আগে ছিল 10,000, এখন আরো 2,100 বেড়ে গেল, সেই জন্যই তো 12,100 হলো, তাই না? তাহলে আগে ছিল 10,000, এখন আরো 2,100 বেড়ে গেল। আগে ছিল 10,000, এখন আরো 2,100 বেড়ে গেল, বেড়ে গিয়ে হলো এইটা।
তাহলে ক্ষেত্রফলটা যদি 100 হয় তাহলে কত বাড়বে বলেছে না, শতকরা কত বাড়বে। মানে 10,000 থেকে যদি 2,100 বেড়ে যায় তাহলে 100 থেকে কত বেড়ে যাবে, এটাই জানতে চেয়েছে। সেটাও আবার ত্রৈরাশিক পদ্ধতিতে। তাহলে ত্রৈরাশিক পদ্ধতিতে তোমরা কিভাবে করবে, দেখো এইভাবে, দেখো এইভাবে লিখবে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক পাশে লিখবে কিন্তু বর্গ একক, বর্গ একক হলো। আচ্ছা, আর এই দিকে তোমরা লিখবে বর্ধিত ক্ষেত্রফল, বর্ধিত ক্ষেত্রফল। তাহলে বর্ধিত ক্ষেত্রফল এই দিকেও তোমরা কি লিখবে, বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, চলো। তো এবারে তোমরা আমাকে বলো আগে ক্ষেত্রফল কত ছিল, 10,000, 10,000 থেকে কতটুকুনি বেড়ে গেছে, 2,100 বেড়ে গেছে, সেই জন্যই হয়েছে 12,100। তাহলে আগে কত ছিল, 10,000, 10,000-এর মধ্যে থেকে বেড়েছে কত, 10,000-এর মধ্যে থেকে বেড়েছে 2,100, তাই না, 2,100, 10,000-এর মধ্যে থেকে বেড়েছে 2,100। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে শতকরা কত বেড়েছে, মানে 100-র মধ্যে তাহলে কত বাড়বে। 10,000-এর মধ্যে যদি বাড়ে 2,100, 10,000-এর মধ্যে যদি বাড়ে 2,100, তাহলে 100-র মধ্যে, শুধু 100-র মধ্যে কত বাড়বে জানতে চেয়েছে। ঠিক আছে, বোঝা গেল। এইভাবেই তো ত্রৈরাশিক করে। তাহলে আমাদেরকে এবার সম্পর্ক লিখতে হবে যে ক্ষেত্রফল আর বর্ধিত ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি, সম্পর্কটা সরল। দেখো তোমার এই মাপটা ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে এইটাও তত বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল 10,000 থেকে কমে যদি 100 হয় তাহলে বর্ধিত ক্ষেত্রফলটাও কমে যাবে আরো, বোঝা গেল। সেই জন্য এদের মধ্যে সম্পর্ক কি, সরল। তাহলে আমাদের লিখতে হবে যে ক্ষেত্রফল ও বর্ধিত ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক সরল। তাহলে দেখো আমরা এখানে লিখব ক্ষেত্রফল, ক্ষেত্রফল ও বর্ধিত ক্ষেত্রফলের মধ্যে, ও বর্ধিত ক্ষেত্রফলের মধ্যে, ফলের মধ্যে সম্পর্ক কি হবে বলো, সম্পর্ক সরল। এবারে সরল হলে আমরা কিভাবে করব, ত্রৈরাশিক পদ্ধতিতে তোমরা তো জানোই, কোষে দেখি 10 করেছো তো, 10.1 করেছো তো, তো তোমরা জানোই কিরকম ভাবে হবে। দেখো প্রথমেই ওপরে দেখো কত লেখা রয়েছে, 10,000, তাহলে এটাকে আগে আমরা এরকম ভাবে লিখবো 10,000, তাই তো। তারপরে আমরা ইস্টু দেব, নিচে যেটা রয়েছে সেটাকে লিখবো 100। তারপরে আমরা কি সমানুপাতের চিহ্ন দেবো, এটা হলো সমানুপাতের চিহ্ন দিয়ে, দেখো এখানে উপরে কত রয়েছে, উপরেরটা আগে লিখবো 2,100। ঠিক আছে, ইস টু নিচে কত লিখবো, এই যে মানে এখানটায় কত লিখবো, নিচে যেটা রয়েছে দেখো এক্স। তারপরে যেভাবে করে এবার এটাকে ভগ্নাংশে পরিণত করব, প্রথমে দেখো এখানে কত রয়েছে 10,000, তাহলে দেখো আমি এখানে লিখবো কত 10,000 বাই, এখানে দেখো কত রয়েছে 100, 100টাকে আমি কোথায় লিখবো, নিচে লিখবো। সমানুপাতের জায়গায় কি দেব, সমান চিহ্ন দেব, দিয়ে আবার দেখো এখানে দেখো কত রয়েছে 2,100, আবার দেখো এখানে দেখো কত রয়েছে এক্স। এবারে কোনাকুনি গুণ করব, এই যে দেখো তোমার এক্স এর কোনাকুনিতে কত রয়েছে দেখো 10,000, তাহলে আমি এক্স এর সাথে 10,000-কে গুণ করি, ওপরের অংশটাকে দেখো আমি মুছে দিচ্ছি, আর তো ওপরের অংশগুলোর কোনো কাজ নেই তাই না, তাহলে আমি মুছে দিই। তাহলে দেখো কোনাকুনি গুণ করলে কত হবে, এক্স আর 10,000-কে গুণ করলে হবে কত বলো, 10,000 এক্স, 10,000 ইন্টু এক্স হবে, তাই না, কোনাকুনি গুণ। আবার 100-র সাথে আমি এইটাকে কোনাকুনি গুণ করবো, 100-র দেখো কোনাকুনিতে কে রয়েছে 2,100, তাহলে 100-র সাথে আমি কাকে গুণ করব, 2,100-কে। বোঝা গেল। তাহলে খুব ভালো করে দেখবে 10,000-টা দেখবে এখানে কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে চলে গেলে এবারে কি হবে, ভাগ হবে। 10,000-কে আমি এবার ওই সাইডে পাঠাবো, তাহলে চলো 10,000-কে ওই সাইডে পাঠাই। তাহলে এক্স ইজুকাল টু হবে, এই দিকে দেখবে কত রয়েছে, এই দিকে দেখবে রয়েছে 100 ইন্টু 2,100। ঠিক আছে, এবারে আমরা ভাগ করব, কত দিয়ে ভাগ করব, তাহলে 10,000 দিয়ে, 10,000-টা নিচে বসবে। আচ্ছা চলো এবারে কাটাকুটি করে দিই, হ্যাঁ। দেখো নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য, আবার করি চলো, দেখো নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য, আবার দেখো নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য, উপরে একটা শূন্য। তাহলে সব কেটে গেল, সব, শুধু পড়ে রইল কি, কি পড়ে থাকছে এখানে, পড়ে থাকছে এক, এক,
এক থাকাও যা না থাকাও তাই। আর এখানে দেখো কি রয়েছে 21, তাই না? এখানে পড়ে রয়েছে কত 21, তাহলে এক্স ইজুকাল টু আমরা কত পেলাম, পেলাম কিন্তু 21, এই হয়ে গেল। বোঝা গেল? এক্স ইজুকাল টু পেলাম 21। পার্সেন্টেজ দিতেও পারো, নাও দিতে পারো পারো। তাহলে এর মানেটা কি দাঁড়ালো? এর মানেটা দাঁড়ালো যখন ক্ষেত্রফল ছিল 10,000 সেখান থেকে বেড়ে হলো কত, 2,100। তাহলে ক্ষেত্রফল যদি 100 হয় তাহলে কত বাড়বে, 21। বোঝা গেল? ক্ষেত্রফল যদি 10,000 হয় তাহলে বাড়ছে কত, 2,100। আর ক্ষেত্রফল যদি 100 হয় তাহলে ক্ষেত্রফল কত বাড়বে, 21। বোঝা গেল? এইটাই হলো উত্তর। এবারে আমাদেরকে একটু শুধু সাজিয়ে উত্তরটা লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। বলো তাহলে উত্তরে কি লিখবো? উত্তরে আমাদের কাছে জানতে চেয়েছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো। তাহলে আমরা লিখবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল শতকরা 21 বৃদ্ধি পেল। বা ক্ষেত্রফল আমরা লিখতে পারি 21%, তাহলে শতকরা কতটা লিখবো না, ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেল। 21% কি বৃদ্ধি পেল। বোঝা গেল? তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। দেখো এবারে আমরা করব 11 দাগের অঙ্কটা। 11 দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, মানে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেল, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? তাহলে এই অঙ্কটাকে আগে যদি আমরা একটু গল্পের মতো বুঝে নিই তাহলেই আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপারটা হলো টাইমের আগে যদি আমরা ইলেকট্রিক বিলটা পে করে দিই, মানে ইলেকট্রিক বিলটা যদি আমরা দিয়ে দিই, বিদ্যুতের বিলটা আমরা দিয়ে দিই, তাহলে আমরা 15% ছাড় পাবো। মানেটা কি? মানে ভাবো আমার ইলেকট্রিক বিল এসছে 100 টাকা। এই 100 টাকাটা যদি আমি ঠিক টাইম টু টাইম দিয়ে দিই, টাইমের আগে গিয়ে দিয়ে দিই, তাহলে আমাকে 100 টাকা দিতে হবে না, 15 টাকা ছাড় পেয়ে যাব। মানে 100 টাকা তো সেখান থেকে আমাকে 15 টাকা ডিসকাউন্ট দেবে, মানে আমাকে 85 টাকা দিলেই হবে, এরকম ব্যাপার আর কি। বোঝা গেল? তাহলে আমার যদি 100 টাকা বিল আসে আমাকে 15 টাকা ছাড় দেবে। বোঝা গেল? আমাকে 15 টাকা ছাড় দেবে যদি আমি ঠিক টাইম টু টাইম দিয়ে আসি। এইবারে আমার কাকিমা বিল জমা দিতে গেছে ডিসকাউন্ট পাওয়ার আশায়, ছাড় পাবে এই আনন্দে বিল জমা দিতে গেছে এবং ছাড় পেয়েওছে। কত টাকা ছাড় পেয়েছে? এখানে যেমন 15 টাকা বলা হয়েছিল, কাকিমা 54 টাকা ছাড় পেয়েছে। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে যে ইলেকট্রিক বিলটা তাহলে কত এসেছিল। ইলেকট্রিক বিল যদি কারোর বাড়িতে 100 টাকা আসে তাহলে সে ছাড় পাবে 15 টাকা। এবারে ছাড় পাচ্ছে কত, 15 টাকা। দেখো আমি এখানে লিখে রাখছি ছাড় বলে, ছাড় পাচ্ছে 15 টাকা। এবারে কাকিমা গিয়ে ইলেকট্রিক বিলটা জমা দিয়েছে এবং 54 টাকা ছাড় পেয়েছে, ছাড় পেয়েছে 54 টাকা। এবার প্রশ্নটা হলো কাকিমার ইলেকট্রিক বিলটা তাহলে কত এসেছিল। এই তো হয়ে গেল, এটাই হলো আমাদের প্রশ্নটা। তাহলে আমরা এটাকে তোমরা চাইলে ত্রৈরাসিক পদ্ধতিতেও করতে পারো বা ঐকিক নিয়মেও করতে পারো, যা ইচ্ছা যে কোনো নিয়মই কিন্তু চলবে। তো আমি ত্রৈরাসিক পদ্ধতিতেই করি, ত্রৈরাসিক পদ্ধতিতে। তাহলে অ্যান্সারে কিন্তু জানতে চেয়েছে যে বিলটা কত এসেছিল, তাই তো? বিলটা কত এসেছিল, তাহলে প্রথমে আমি এই দিকে লিখব ছাড়ের পরিমাণ, ছাড়ের পরিমাণ। ঠিক আছে, ছাড়ের পরিমাণ। আর অ্যান্সারে যেটা জানতে চেয়েছে সেটাকে তো এই দিকে লিখতে হয়। অ্যান্সারে জানতে চেয়েছে বিলটা কত এসেছিল, তাহলে আমি এদিকে লিখবো কি, বিলের পরিমাণ। ঠিক আছে, বিলের পরিমাণ, বিলটা কত এসেছিল জানতে চেয়েছে। তাহলে যদি কারোর বাড়িতে 100 টাকা বিল আসে তাহলে সে কত টাকা ছাড় পায়, তাহলে সে ছাড় পায় 15 টাকা। এবার কাকিমা ছাড় পেয়েছে 54 টাকা। তাহলে কাকিমার বাড়িতে কত বিল এসেছিল জানতে চেয়েছে, সেই জন্য আমি এক্স লিখলাম। এই হলো অঙ্ক। আচ্ছা এখানে না পাশে তোমরা টাকা লিখবে, টাকা, টাকা এটাকে লিখবে। বিলের পরিমাণের এখানেও তোমরা কিন্তু লিখবে টাকা। ঠিক আছে?
চলো এবারে তোমরা বলো সম্পর্কটা কি হবে। ছাড়ের পরিমাণ, এই যে ছাড়ের পরিমাণ আর তোমার বিলের পরিমাণের মধ্যে, এই যে তোমার ছাড়ের পরিমাণ আর বিলের পরিমাণের মধ্যে সম্পর্কটা কি হবে বলো। সরল হবে। কারণ কি, দেখো যার যত বেশি ইলেকট্রিক বিল তার তত বেশি ছাড়, তাই না? যার বাড়িতে ইলেকট্রিক বিল 100 টাকা তার বাড়িতে ছাড় 15 টাকা। এবার যদি কারোর বাড়িতে বিল আসে 10,000 টাকা, তাহলে কি আর সে 15 টাকা ছাড় পাবে? সে আরো বেশি ছাড় পাবে, তাই না? আচ্ছা, যদি এখন কারোর বাড়িতে 10 টাকা ইলেকট্রিক বিল আসে, তাহলে কি সে 15 টাকা ছাড় পাবে? 100 টাকা বিল আসলে 15 টাকা, তো কারোর বাড়িতে যদি 10 টাকা ইলেকট্রিক বিল আসে, তাহলে কি সে আরো কম ছাড় পাবে? তাহলে বিলের পরিমাণ যত বাড়বে ছাড়ের পরিমাণটাও তত বাড়বে, আর বিলের পরিমাণ যত কমবে ছাড়ের পরিমাণটাও কি তত কমবে। তাহলে আমাদের লিখতে হবে যে ছাড়ের পরিমাণ মানে ডিসকাউন্ট আর কি, ছাড়ের পরিমাণ ও বিলের পরিমাণের মধ্যে বিলের পরিমাণের মধ্যে সম্পর্ক সরল, তাই তো, সম্পর্ক সরল। বোঝা গেল? এবারে যেভাবে ত্রৈরাশিকে করে তোমরা তো জানোই সবাই কিভাবে করে। উপরে দেখো কত লেখা রয়েছে 15, 15 লিখবো, ইস্টু দেবো, নিচে দেখো কত লেখা রয়েছে 54, 54 লিখবো। তারপরে এবার সমানুপাতির চিহ্ন দেবো, সমানুপাতের চিহ্ন। উপরে দেখো কত লেখা রয়েছে 100 লিখবো। আবার আমি ইস্টু দেবো, নিচে দেখো কত লেখা রয়েছে এক্স। তাহলে কিভাবে করে বলো। প্রথমে দেখো যেটা রয়েছে 15, তাকে আমি কোথায় লিখবো? ওপরে। নিচে কাকে লিখবো? সেকেন্ডে যেটা লেখা রয়েছে। সমানুপাতের জায়গায় সমান চিহ্ন দেব। প্রথমে দেখো কত লেখা রয়েছে 100, সেটাকে ওপরে লিখবো। সেকেন্ডে যেটা লেখা রয়েছে সেটাকে নিচে লিখবো। ঠিক আছে, চলো এবারে কোনাকুনি গুণ করবো। হ্যাঁ, যেমন দেখো তোমার 15 আর এক্স দেখো কোনাকুনিতে রয়েছে, এক্স আর 15কে গুণ করব, করলে কত হবে? এক্স আর 15কে আমি যদি গুণ করি তাহলে কত হবে? হবে কিন্তু 15 ইন্টু এক্স। আচ্ছা, আবার দেখো 54 আর 100কে গুণ করব, তাহলে আমরা কত লিখবো? 54 ইন্টু 100, তাই না? বোঝা গেল এতটা? চলো এইবারে আমরা কি করব, দেখো 15টা গুণ রয়েছে, তাই না? 15টা দেখবে গুণ রয়েছে। এবার এই 15টাকে আমি সমান চিহ্নের এই দিকে নিয়ে যাব, এই দিকে নিয়ে গেলে কি হবে? উল্টে যাবে, ভাগ হয়ে যাবে। চলো সেই কাজটাই আমরা করি, এবারে ভাগ করব। চলো তাহলে আমরা এবারে কিভাবে লিখব, শুধু এই দিকে এক্স যেমন আছে লিখবো, এক্স সমান সমান, আচ্ছা এখানে দেখো কত রয়েছে 54 গুণ চিহ্ন, তারপরে দেখবে রয়েছে 100, তাই তো? আর নিচে কত বসবে? 15টা গুণ রয়েছে, এইদিকে গেলে হবে ভাগ, 15টা হবে ভাগ। চলো এবার আমরা কি করব, কাটাকুটি করব। প্রথমে আমরা 5 দিয়ে কাটি, 5 দিয়ে 15কে ভাগ করলে কত হবে? 5 দিয়ে 15কে ভাগ করলে হবে 3। 5 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? 100কে আমি যদি 5 দিয়ে ভাগ করি হবে 5 দুয়ে 10, শূন্যটা বসে যাবে মানে 20 হবে, তাই তো? আবার দেখো 3 দিয়ে 3কে ভাগ করলে হবে 1, 3 দিয়ে 54কে ভাগ করলে কত হবে দেখি। 54কে আমি ভাগ করি, হ্যাঁ 3 দিয়ে, 3 এককে 3, বিয়োগ করলে 2 আর 4, 3 আটে 24, কত হলো? 18 হলো। তাহলে এখানে 54কে ভাগ করে 3 দিয়ে ভাগ করে আমি কত পেলাম? পেলাম 18। বোঝা গেল? হয়ে গেল। তাহলে সবাই তো কেটেই গেল, নিচে তো আর কিচ্ছু পড়ে নেই, নিচে তো শুধু 1 পড়ে রয়েছে, ও থাকাও যা না থাকাও তাই। উপরে কি পড়ে রয়েছে? 20, আর এখানে কি পড়ে রয়েছে? 18। তাহলে 18 আর 20 মাঝখানে কি চিহ্ন? গুণ চিহ্ন। গুণ করে দাও তাহলেই হয়ে যাবে। তাহলে বলো, এই যে 20 আর 18 গুণ করলে কত হবে? তুমি যদি 18 আর 20কে গুণ করো তাহলে তোমার হবে কত? শূন্যটা বসে গেল, 2 দিয়ে 18কে গুণ করলে হবে 36, মানে তোমার 360 টাকা। বোঝা গেল? বোঝা গেল? তার মানেটা কি? কাকিমার বাড়িতে কত টাকা বিল এসেছিল বলো? কাকিমার বাড়িতে 360 টাকা বিল এসেছিল। ঠিক আছে, কাকিমার বাড়িতে কত টাকা বিল এসেছে? 360 টাকা।
সেই জন্য কাকিমা ছাড় পেয়েছে 54 টাকা। 54 টাকা ছাড় কেন পেয়েছে? কারণ কাকিমার বাড়িতে বিল এসছে 360 টাকা। বোঝা গেল? হয়ে গেল, অঙ্কটা শেষ। আচ্ছা, তোমরা শুধু কি করবে, উত্তরটা লিখবে। কি অ্যান্সারে জানতে চেয়েছে যে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল, তাই তো? তাহলে লিখবে বিদ্যুৎ বিলের পরিমাণ ছিল কত, 360 টাকা। তাহলে দেখো আমরা এখানে লিখবো যে বিদ্যুৎ বিলের বিদ্যুৎ বিলের পরিমাণ পরিমাণ কত ছিল? বিদ্যুৎ বিলের পরিমাণ হলো তোমার কত, 360 টাকা। বোঝা গেল? তাহলে চলো, এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কে দেখবে বলে দিয়েছে চিনির মূল্য 20% বেড়ে গেছে। তো চিনির দাম বেড়ে গেছে, ভালো কথা। বলে দিয়েছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে সেটাই জানতে চেয়েছে। এর মানেটা কি? চিনির দাম বেড়ে গেছে। এবারে চিনির দাম বেড়ে গেছে, তাহলে আমি আগে যে টাকায় চিনি পেতাম এখন ওই পরিমাণ চিনি পেতে গেলে কি আমায় বেশি টাকা খরচা করতে হবে। বোঝা গেল? যদি বোঝা না যায় চলো ব্যাপারটাকে আমি লিখে বলি, তাহলে তোমাদের দেখবে বুঝতেও সুবিধা হবে। আচ্ছা, চিনির দাম বেড়ে গেছে, ভাবো চিনির দাম বেড়ে যাওয়ার আগের কথা বলছি, আগে যখন চিনির দাম বাড়েনি তখন ভাবো যদি 100 টাকায় পাওয়া যায় 100 কেজি চিনি, 100 কেজি চিনি, তাহলে আজকে ওই 100 কেজি চিনি পেতে হলে, ওই 100 কেজি চিনি পেতে হলে তাহলে এখন আমায় কত টাকা দিতে হবে? এখন কিন্তু চিনির দাম বেড়ে গেছে। আগে 100 টাকায় পাওয়া যেত 100 কেজি চিনি, এখন ওই 100 কেজি চিনি পেতে হলে আমাকে আর তো 100 টাকা দিলে চলবে না, চিনির দাম যেহেতু বেড়ে গেছে আমাকে 120 টাকা দিতে হবে, কারণ 20% বেড়ে গেছে। আগে ছিল 100, এখন 20 বেড়ে গেছে, তাই 20 যোগ, তার মানে আমাকে এখন 120 টাকা দিতে হবে। তাহলেই আমি 120 কেজি, এই সরি 100 কেজি চিনি পাবো। বোঝা গেল? এই হলো ব্যাপার। কিন্তু যে লোকটা চিনি কিনছে সে বলছে, ভাবো আমি চিনি কিনতে যাচ্ছি, আমি যদি আগে 100 টাকা দোকানে নিয়ে যেতাম তাহলে 100 কেজি চিনি পেতাম, এখন আমাকে 100 কেজি চিনি পেতে গেলে 120 টাকা দোকানে নিয়ে যেতে হবে। কিন্তু আমি 120 টাকা দোকানে নিয়ে যাব না, আমার অত টাকা নেই, আমি 100 টাকা নিয়েই দোকানে যাব। তাহলে কি আমি আর ওই 100 কেজি চিনি পাবো? পাবো না, কম পাবো, কারণ চিনির দাম বেড়ে গেছে। কতটা কম পাবো সেটাই জানতে চেয়েছে। তাহলে দেখো আগে 100 টাকায় পাওয়া যেত কি, 100 কেজি চিনি। তাহলে চলো সেটাই আমি লিখবো। মনে করি, মনে করি পূর্বে, মানে কি আগে, মনে করি পূর্বে 100 টাকায় পাওয়া যেত। দেখো আমি এখানে লিখবো মনে করি পূর্বে মানে আগে 100 টাকায়, 100 টাকায় পাওয়া যেত, পাওয়া যেত কতটা চিনি, 100 কেজি, তাই তো? 100 কেজি, 100 কেজি চিনি আগে পাওয়া যেত, 100 কেজি চিনি 100 টাকায় পাওয়া যেত কি, 100 কেজি চিনি। পূর্বে, এটা পূর্বে মানে আগে। কিন্তু এখন কি হচ্ছে, এখন, এখন কি হচ্ছে, এখন এই 100 কেজি চিনিটাই যদি আমায় পেতে হয়, এই 100 কেজি চিনি যদি আমায় পেতে হয়, তাহলে 100 কেজি চিনি যদি আমায় পেতে হয় তাহলে তো আর 100 টাকা দিলে চলবে না। কত টাকা দিতে হবে আমায়? 120 টাকা, তাই তো? তাহলে এখন 120 টাকায়, 120 টাকায় পাওয়া যায়, 120 টাকায় পাওয়া যায় 120, এই 100 কেজি চিনি, এটাকে আমি এখানে লিখছি। এখন 100 কেজি চিনি পেতে গেলে কিন্তু আমাকে 120 টাকা খরচা করতে হবে, কিন্তু আমার কাছে টাকা নেই। আমি 100 টাকায় নিয়ে বাজারে যাব, ঠিক আছে? আমি 100 টাকা নিয়েই বাজারে যাব, ঠিক আছে? তাহলে আমি কত কেজি চিনি পাবো জানতে চেয়েছে। তাহলে এই লাইনটাকে আমি আরেকবার লিখি, এই লাইনটাকে। আচ্ছা, কি করে বুঝলাম আমি 100 টাকা নিয়েই বাজারে যাব? এইটা আমি কি করে বুঝলাম? বইয়ে দাগ দেবে। বলে দিয়েছে
তাই চিনির মাসিক ব্যবহার অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমেছে? চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমেছে, মানে 100-র মধ্যে কত কমেছে? চিনির ব্যবহার 100-র মধ্যে কত কমেছে? তাহলে দেখো এখন এখন কি ঘটছে, এখন 120 টাকায় পাওয়া যাচ্ছে 100 কেজি চিনি। তাহলে এটাই আমি আবার এখান থেকে লিখি যে 120 টাকায় পাওয়া যাচ্ছে, এখন 120 টাকায় পাওয়া যায়, 120 টাকায় পাওয়া যায় কতটা চিনি? এখন পাওয়া যায় 100 কেজি চিনি, তাই তো? এখন তো দাম বেড়ে গেছে, তাই 120 টাকায় পাওয়া যাচ্ছে 100 কেজি চিনি। আচ্ছা, আমি ঐকিক নিয়মে করব। 1 টাকায় পাওয়া যায় কতটা চিনি, তাহলে কি করব, এই যে এই 100-কে আমি কোথায় লিখব? ওপরে। নিচে কাকে লিখব? এই যে এই 120টাকে আমি কোথায় লিখব? নিচে। ঠিক আছে। আচ্ছা, এইবারে অ্যান্সারে জানতে চেয়েছে আমি যদি বাজারে 100 টাকা নিয়ে যাই, বাজারে 120 টাকা নিয়ে গেলে তবে আমি পাবো 100 কেজি চিনি। কিন্তু আমার কাছে না 120 টাকা অত নেই, আমি খুব গরিব, আমার কাছে নেই। আমি 120 টাকা নিয়ে যেতে পারবো না, আমার পকেটে মাত্র 100 টাকা আছে। আর সেই 100 টাকাটা নিয়ে যদি আমি বাজারে যাই বা দোকানে যাই, তাহলে কতটা চিনি পাবো বলো? বলো কতটা চিনি পাবো? তাহলে আমরা ঐকিক নিয়মে করি 100/120 ইন্টু কত লিখবো? এই যে এই 100টাকে আমি লিখবো, তাই না? তারপরে কমা কমা দেবো। আচ্ছা, 100-র নিচে কিচ্ছু নেই মানে 1 রয়েছে। চলো কাটাকুটি করি। কাটাকুটি করলে দেখো কি হবে, এই যে দেখো নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কাটবে। 2 দিয়ে কাটি। 2 দিয়ে আমি যদি 12কে ভাগ করি কত হবে? 6। 2 দিয়ে আমি যদি 10কে ভাগ করি কত হবে বলো? 2 দিয়ে আমি যদি 10কে ভাগ করি তাহলে পাবো কত? 5। আর 2 দিয়ে 12কে ভাগ করে এখানে কত পেয়েছি? 6। চলো আবার কাটাকুটি করব। 2 দিয়ে 6কে ভাগ করলে কত হবে? 3। 2 দিয়ে 100কে ভাগ করলে কত হবে? হবে কিন্তু 50, তাই না? তাহলে ওপরে কে কে বেঁচে রইল? 50 ইন্টু এখানে গুণ চিহ্ন ইন্টু 5। 50 ইন্টু 5 মানে কত? 250, তাই না? আর নিচে বেঁচে রয়েছে কত? 3। তাহলে আমাকে এখানে লিখতে হবে 3। বোঝা গেল? আচ্ছা, আমি এখানে কেজি বলে লিখে রাখছি, কেজি। বোঝা গেল? তাহলে বলো, আগে আগে এতটা তোমরা বুঝতে পেরেছো? অবশ্যই আমাকে বলো, কমেন্ট করো, করে বলো যে এতদূর আশা করি বোঝা গেছে। समझ रहे हो? চলো আশা করি এতদূর যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে এবারে অ্যান্সারে কি জানতে চেয়েছে আমরা দেখি। দেখো আগে আমি যদি দোকানে 100 টাকা নিয়ে যেতাম, আগে মানে দেখো পূর্বে, পূর্বে আগে যদি আমি পকেটে করে 100 টাকা নিয়ে দোকানে যেতাম তাহলে আমি কত কেজি চিনি পেতাম? 100 কেজি চিনি। আর এখন যদি আমি পকেটে 100 টাকা নিয়ে যাই, পকেটে আমি যদি 100 টাকা নিয়ে যাই তাহলে কত কেজি চিনি পাবো? তাহলে আমি এখন পাবো কিন্তু এই পরিমাণ চিনি, 250/3 এই পরিমাণ চিনি। এই পরিমাণ চিনি আমি কিন্তু পাবো। আগে পেতাম 100 কেজি, ঠিক আছে, আর এখন পাবো 250/3 কেজি চিনি পাবো। তাহলে এখন কিন্তু আমি কম চিনি পাচ্ছি। তোমরা আবার কেউ উপরে এই 250টা দেখে ভেবো না যে এইটা বেশি, এইটা কিন্তু কম, তাই না? এটা কিন্তু কম, কারণ তুমি যদি 250কে ভাগ করো না, তুমি যদি 250কে 3 দিয়ে ভাগ করো, এখানে দেখো কত রয়েছে? 250/3। এই কথাটার মানে কি? 250কে আমি 3 দিয়ে ভাগ করছি। তো দেখো তুমি যদি 250কে 3 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 3 × 8 = 24, বিয়োগ করলে 1 10। তাহলে এখানে কত হবে? 3 তিরিকে 9, বিয়োগ করলে 1, আবার দশমিক দিয়ে 0, 3 তিরিকে 9, এরকম হতে থাকবে। মানে 83.3, 83.3 কেজি, 83.3 কেজি। ঠিক আছে, বোঝা গেল? এখন আমি 100 টাকা বাজারে নিয়ে গেলে মানে দোকানে নিয়ে গেলে পাবো 83.3 কেজি। আর আগে আমি যদি 100 টাকা নিয়ে বাজারে যেতাম, আগে যখন আমি 100 টাকা নিয়ে বাজারে যেতাম তখন আমি পেতাম 100 কেজি। এখন 100 টাকা নিয়ে বাজারে গেলে আমি পাই কত? 83.3 কেজি। 250/3 মানে হলো কত? 83.3 কেজি। তাহলে এখন তো কম পাচ্ছি না চিনি, এখন তো কম পাচ্ছি। অ্যান্সারে জানতে চেয়েছে কত কম পাচ্ছি, কত কম পাচ্ছি।
তাহলে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব, তাই তো? তাহলে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে চলো আমরা এখানে লিখবো, অ্যান্সারে কি জানতে চেয়েছে, চিনির মাসিক ব্যবহার, চিনির মাসিক ব্যবহার। আচ্ছা এটা উত্তর, ঠিক আছে, উত্তর বলে আমি দেখো এখানে লিখছি চিনির মাসিক ব্যবহার, ব্যবহার কমাতে হবে বা কমে গেল, তাই না? আগে পেতাম 100 কেজি, এখন পাচ্ছি অনেক কম, 250/3 মানে হলো 83.3। তাহলে চিনির মাসিক ব্যবহার কমে গেল কত, আগে পেতাম বেশি এখন কম, তাহলে বেশিটা থেকে আমরা বিয়োগ করব, তাই তো? বেশিটা থেকে আমরা বিয়োগ করব। আগে আমি পেতাম কত, 100 কেজি, এখন কমে গেল, কমে গেল, কতটা কমে গেল বিয়োগ করব, এখন কত পাচ্ছি আমি, এখন ক কেজি ব্যবহার করতে পারছি, 250/3, 250/3 মানে হলো ওই 83 পয়েন্ট কিছু একটা, আমরা তো এক্ষুনি করে তোমাদেরকে দেখালাম। তাহলে এবার আমরা বিয়োগ করব। তাহলে দেখো, এই যে 100-র নিচে কিছু নেই মানে আমি 1 ধরে নিলাম। চলো এবারে আমরা বিয়োগ করি। তাহলে চলো আমি এবার এই জায়গাগুলোকে মুছে দিই, হ্যাঁ? লসাগু করবো প্রথমে, যেরকম ভাবে ভগ্নাংশের বিয়োগ করে আর কি। 1 আর 3-এর লসাগু কত, তুমি যদি 1 আর 3-এর লসাগু করো কত হবে, 1 আর 3-এর লসাগু গুণ করে দেবো, 3 একে 3, তাহলে 3 হচ্ছে। আচ্ছা প্রথম ভগ্নাংশের নিচে কত, 1, এই 1 দিয়ে এই 3-কে ভাগ করলে কত হবে, 1 দিয়ে আমি যদি 3-কে ভাগ করি হবে 1 3-এ 3, কত পেলাম আমি ভাগফলটা, 3 পেয়েছি। এই ভাগফলের 3 দিয়ে আমি এই 100-কে গুণ করব, কত হবে, 3 দিয়ে 100-কে গুণ করলে হবে 300 মাইনাস। আচ্ছা আবার দেখো এই ভগ্নাংশের নিচে কত, 3, এই 3 দিয়ে লসাগুকে মানে 3-কে ভাগ করলে কত হবে, এই নিচের 3 দিয়ে লসাগুকে ভাগ করলে কত হবে, হবে 3 একে 3 মানে 1, এখানে ভাগফল পেলাম 1। এই ভাগফল দিয়ে 250-কে গুণ করব, কত হবে, 250 একে 250, বোঝা গেল? এই একটা দিয়ে এই 1 দিয়ে আমি কি করলাম, এই 250-কে গুণ করলাম, 250 একে 250। তাহলে এবারে বিয়োগ করলে কত হচ্ছে বলো, 300 আর 250-কে বিয়োগ করলে 50, নিচে কত 3, মিশ্র ভগ্নাংশে পরিণত করি, কত হবে, 3 একে 3, বিয়োগ করলে কত, 2, 20, 3 6 18, বিয়োগ করলে কত, 2, বোঝা গেল? তাহলে বিয়োগ করে আমি কত পেলাম, পেলাম কিন্তু এখানে 2, এবং এই 2টাকে আমি কোথায় লিখবো, ওপরে, আর এই যে 3টা, এই 3টাকে আমি কোথায় লিখবো, নিচে। তাহলে আমরা এখানে উত্তর কি পেলাম, চিনির মাসিক ব্যবহার কমে গেল কত, 16.2/3%, ঠিক আছে, 16.2/3%। তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। ও দেখো এবারে আমরা করব 13 দাগের অঙ্কটা, প্রচন্ড ইম্পর্টেন্ট, স্টার মার্কিং করবে। দেখো বলে দিয়েছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। তাহলে বলছে জল জমে বরফ হচ্ছে। আচ্ছা ভাবো এরকম একটা পাত্র রয়েছে, সেখানে না অনেক জল রয়েছে। এবারে এই জলটাকে নিয়ে ফ্রিজে রাখা হলো। তো ফ্রিজে যেই রাখা হলো, এইটা ছিল জল, এটা হলো জল, এই জলটাকে কি করা হলো, ফ্রিজে রাখা হলো। যেই রাখা হলো জলটা কি হয়ে যাবে, বরফ হয়ে যাবে। কি হয়ে যাবে, বরফ। এইবারে দেখো কি বলছে বইয়ের মধ্যে, যে জল জমে বরফ হলে আয়তন 10% বেড়ে যায়। মানে জলের আয়তন যদি হয় 100, তাহলে বরফের আয়তন 10% বেড়ে যাবে, মানে 100 থেকে যদি আরো 10 বেড়ে যায়, তার মানে কত হয়ে যাবে, 110 হয়ে যাবে, বোঝা গেল? জল ছিল, এখানে জল ছিল, জলটাকে যেই বরফ করে দেওয়া হলো, তখনই জলের আয়তনটা 10% বেড়ে গেল। মানে জল যদি হয় 100 একক, তাহলে এখন হয়ে গেছে কি 110 একক বরফটা, ঠিক আছে। আচ্ছা আবার যদি এই বরফটাকেই আবার যদি ফ্রিজের বাইরে রেখে দেওয়া হয়, তাহলে আবার কি হয়ে যাবে, এটা জলে পরিণত হয়ে যাবে, তাই না? এটা আবার তখন কিসে পরিণত হয়ে যাবে, জলে পরিণত হয়ে যাবে। তখন আবার কি হবে, আয়তনটা কমে যাবে। যখন, খুব ভালো করে দেখো, যখন
জল থেকে বরফ হচ্ছে তখন 100টা বেড়ে গিয়ে 110 হয়ে যাচ্ছে। জল থেকে বরফ হলে আয়তন বেড়ে যায়। আবার বরফ থেকে জল হলে কি হবে, বরফ থেকে আবার যদি জলে ফিরে আসে তাহলে আয়তনটা কমে যাবে। অ্যান্সারে জানতে চেয়েছে কত কমে যাবে, শতকরা কত কমে যাবে। বোঝা গেল? তাহলে জলটা যদি 100 হয়, বরফটা কত, 110, তাই তো? তাহলে এইটাই চলো আমরা আগে লিখে ফেলি। কি লিখবো তাহলে? মনে করি জলের আয়তন 100 হলে, তাহলে দেখো আমরা এখানে লিখবো মনে করি জলের আয়তন, মনে করি জলের আয়তন 100 একক হলে, 100 একক হলে বরফের আয়তন কত হবে বলো তাহলে? বরফের আয়তন তো বেড়ে যাবে, তাই না? বরফের আয়তন বেড়ে যাবে বলছে 10% করে। তাহলে জলের আয়তন 100 একক হলে বরফের আয়তন কত হচ্ছে? 110 একক, তাই না? তাই তো, 110 একক। এবারে আবার বলছে যে এই 110 থেকে আবার যদি জলে ফিরে যেতে চাই তাহলে আয়তনটা শতকরা কত কমে যাবে। তাহলে আবার আমি বরফ থেকে কিসে ফিরে যাব? জলে। তখন জলের আয়তনটা শতকরা কত কমে যাবে, জলের আয়তনটা কত কমে যাবে। ঠিক আছে? তাহলে জলের আয়তনটা কত কমে যাবে জানতে চেয়েছে। তাহলে জলের আয়তনটাকে আমরা কোন দিকে রাখবো? এই সাইডে রাখবো। জলের আয়তনটাকে আমরা এই সাইডে রাখবো। তাহলে জলের আয়তনটাকে আমরা কোন দিকে রাখবো? বললাম জলের আয়তনটাকে আমরা ডান দিকে রাখবো, কারণ ওইটা তো জানতে চেয়েছে, তাই না? তাহলে দেখো আমি এই দিকে লিখবো কি, লিখবো জলের আয়তন। জলের আয়তন এটা তো জানতে চেয়েছে। আর এই দিকে আমি দেখো লিখবো বরফের আয়তন। ত্রৈরাশিকে করছি আমি, হ্যাঁ? বরফের আয়তন এখানে তো কিছু বলে দেয়নি, তোমরা চাইলে ঐকিক নিয়মেও করতে পারো। বরফের আয়তন, তাহলে বলো বরফের আয়তনটা কত? দেখো এখানে লেখাই আছে বরফের আয়তনটা কত, লেখা আছে এই যে দেখো, বরফের আয়তন হলো তোমার 110 একক। তাহলে বরফের আয়তনে আমি কত লিখবো? 110 একক। জলের আয়তনে কত লিখবো? এই যে দেখো, জলের আয়তনে আমি কত লিখবো? 100 একক। বোঝা গেল? এবারে অ্যান্সারে আমায় কি জানতে চেয়েছে? অ্যান্সারে জানতে চেয়েছে যে বরফের আয়তন 110 হলে জলের আয়তন হয় 100। এবারে বরফের আয়তন যদি 100 হয় তাহলে জলের আয়তন কত হবে? দেখো বইয়ের মধ্যে বলেই দিয়েছে, তোমরা দাগ দেবে। যে বলেই দিয়েছে না যে এই বরফ গলে জল হলে, এই বরফটা গলে জল হলে ওর আয়তন, এবারে দাগ দাও, ওর আয়তন দেখো বলে দিয়েছে শতকরা কত হ্রাস পাবে, শতকরা কত হ্রাস পাবে, শতকরা মানে 100-র মধ্যে কত হ্রাস পাবে। 110-এর মধ্যে যদি 100 হ্রাস পায় তাহলে 100-র মধ্যে কত হ্রাস পাবে। বোঝা গেল? 110-এর মধ্যে যদি 100 হ্রাস পায় তাহলে 100-র মধ্যে কত হ্রাস পাবে। মানে ব্যাপারটা হলো 110 থেকে যদি কমে হয় 100, 110 সেটা জল হলে কত হয়ে যাবে? 100। তাহলে 110টা যদি কমে হয় 100, তাহলে 100টা কমে গিয়ে কত হবে জানতে চেয়েছে, তাই না? তাহলে এবারে আমাদের লিখতে হবে যে সম্পর্কটা কি। সম্পর্কটা সরল হবে, কারণ দেখো যত বড় বরফ জলটাও তত বেশি হবে। বরফ যদি অল্প হয় জলের পরিমাণটাও অল্প হবে, তাই না? তাহলে সম্পর্ক কি হবে? সরল হবে। তাহলে চলো আমরা এখানে কি লিখবো? লিখবো কিন্তু যে বরফের বরফের পরিমাণ, বরফের আয়তন, বরফের আয়তন ও জলের আয়তনের মধ্যে, জলের আয়তনের মধ্যে ঠিক আছে, সম্পর্ক সম্পর্ক সরল। ঠিক আছে, সম্পর্ক সরল। তাহলে এবারে আমরা যেভাবে অঙ্ক করি তোমরা জানোই, ওপরে কত রয়েছে? 110। তাহলে দেখো আমি এখানে লিখবো 110 ইস টু, নিচে কত লিখবো? নিচে দেখো কত রয়েছে, মানে পাশে কত লিখবো? 100। আচ্ছা আবার দেখো এখানে ওপরে কত রয়েছে, আগে আমি সমানুপাতের চিহ্নটা দিই। আচ্ছা ওপরে কত রয়েছে? 100। নিচে কত রয়েছে? কিচ্ছু নেই, মানে এক্স ধরে নাও। তাহলে
ইজ টু এক্স। এবারে যেভাবে করে তোমরা তো জানোই, আর তো আমার কিছু বলার নেই। তারপরে যেভাবে করে দাগ কাটবো। প্রথমে কত রয়েছে 110, ওটাকে লিখবো ওপরে। তারপরে দেখো নিচে কত রয়েছে 100। আচ্ছা তারপরে দেখো এখানে দেখো কত রয়েছে 100। তারপরে দেখো রয়েছে এক্স, ওটাকে নিচে লিখবো। কোনাকুনি গুণ করবো, হ্যাঁ। তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে, এক্স এর কোনাকুনিতে কত রয়েছে, এক্স এর কোনাকুনিতে রয়েছে 110। তাহলে চলো 110। তাহলে দেখো আমি এখানে এই জায়গাটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ, এই জায়গাটাকে মুছে দিচ্ছি, আর তো এই জায়গাটার দরকার নেই। তাহলে কত হচ্ছে কোনাকুনি গুণ করলে, দেখো 100-র সাথে 110কে গুণ করলে হবে 110 ইন্টু এক্স, তাই তো, এক্স এর সাথে 110কে। আর এখানে দেখো 100-র সাথে 100কে গুণ করবো, তাই না, 100-র সাথে এই যে দেখো 100-র সাথে 100কে গুণ করব, 100-র সাথে আমি গুণ করব 100কে। ঠিক আছে, চলো এইবারে এই যে 110টাকে এবার সমান চিহ্নের এই দিকে পাঠাবো। তাহলে কি হবে, পাঠালে এক্স ইজুকাল টু, এখানে যেমন 100 ইন্টু 100 লেখা আছে থাক, নিচে গিয়ে বসবে, নিচে গিয়ে কত বসবে, এই যে 110, 110টা নিচে গিয়ে বসবে। কাটাকুটি করব, অঙ্ক শেষ। ঠিক আছে, চলো কাটাকুটি করি। এবারে দেখো কাটাকুটি করলেই যে অঙ্ক শেষ হয়ে যাবে এমনটা নয়, চলো আগে কাটাকুটিটা করি তো। তাহলে দেখো নিচে শূন্য কাটবে, ওপরে শূন্য কাটবে। নিচে দেখো রয়েছে 11, 11 দিয়ে কিন্তু ওপরের কাউকে কাটাকুটি করা যাবে না। তাহলে যাবে না যখন, তাহলে কি করব, যাবে না যখন গুণ করে নিই। এখানে দেখো রয়েছে কত 100, আর এখানে দেখো রয়েছে 10, তাই তো। তাহলে খুব ভালো করে দেখবে, খুব ভালো করে দেখো, এই হলো 100 আর এই হলো 10, গুণ করলে কত হবে, হবে 1000। আর নিচে দেখো কত রয়েছে 11। তাহলে এইটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম কিন্তু জলের আয়তন, তাই না। এটা আমরা পেলাম কিন্তু জলের আয়তন। দেখবে ওই যে ত্রৈরাশিকের যে সাজানোটা ছিল, ওই সাজানোটা দেখবে কি লেখা ছিল, প্রথমে এখানে ছিল বরফ, আর এখানে কি ছিল, জল। তাহলে প্রথমে দেখবে লেখা ছিল বরফ যদি 110 হয়, জল তাহলে 100। বরফ যদি হয় 100, তাহলে জলটা কত, জলটা হলো কিন্তু এই যে তোমার 1000/11, জলটা হলো কত, 1000/11। এবারে বলো এই যে 1000/11, আগে জলের আয়তন কত ছিল, আগে আগে দেখবে জলের আয়তন ছিল এইখানেই, দেখবে দাগ দেখবে লেখাই আছে, আমি দাগ দিচ্ছি, দেখবে আগে এখানে ছিল জলের আয়তন, এইটা জলের আয়তন। এখন জলের আয়তনটা কত হয়েছে, এখন জলের আয়তনটা হয়েছে এই যে দেখো, এখন জলের আয়তন হয়েছে এইটা। ঠিক আছে, এখন জলের আয়তন কত হয়েছে, হয়েছে 1000/11, আর আগে ছিল 100। তাহলে এখন কিন্তু জলের আয়তন হিসেব মতো কমে গেছে, এখন কিন্তু কমে গেছে। তোমরা হয়তো ভাবতে পারো কেন স্যার, এখানে তো 1000 রয়েছে, তাহলে কমেটা গেল কি করে, এখানে তো 100, এখানে তো 1000, কমে গেল কি করে। আরে ভাই নিচে দেখো, নিচে তো 11 ভাগ রয়েছে, 1000কে তো 11 দিয়ে ভাগ করতে হবে না। তুমি যদি 1000কে ভাগ করো না 11 দিয়ে, তাহলে হবে কত তোমার, ভাগ করি 11 9 99, বিয়োগ করলে 1, ওপর থেকে এই শূন্যটা নামবে, কত হলো 10। তাহলে 10কে তো আর ভাগ করা যায় না, তাহলে আমাকে জাস্ট এখানে একটা শূন্য বসিয়ে নিতে হবে। যখন ওপর থেকে কোনো সংখ্যা নামানোর পরেও ভাগ করা যায় না, তখন এখানে একটা শূন্য বসিয়ে নিতে হয়। তাহলে এখানে দেখো কত হচ্ছে, হচ্ছে তার মানে 90 পূর্ণ, এখানে দেখো কত 10/11। তাহলে এইখানে দেখো আমরা অ্যান্সারটা কত পাচ্ছি, 11, 1000/11 মানে হলো কত, 1000/11 মানে হলো 90 পূর্ণ 10/11, মানে 90। পূর্ণটা বাদ দাও, যদি এটা বাদও দিয়ে দিই, তাহলে এখানে পূর্ণ সংখ্যাটা কত, 90, আর এখানে পূর্ণ সংখ্যাটা কত, 100। বোঝা গেল, 100.00। আর এখানে কত, 90 পয়েন্ট সামথিং কিছু একটা হয়তো হবে। বোঝা গেল, তাহলে কোনটা বেশি, 100টা বেশি, এইটা বেশি। আর এখানে এই যে 1000/11, এটা কি কম, 1000/11টা কম। তুমি যদি 1000কে 11 দিয়ে ভাগ করো, কত পাবে, 90 পূর্ণ কিছু একটা, মানে 90 পয়েন্ট সামথিং কিছু একটা থাকবে। তাহলে অবশ্যই এইটা বেশি। আগে জলের আয়তন বেশি ছিল 100, এখন জলের আয়তন কমে গেছে, 90 হয়ে গেছে।
কতটা কমে গেছে? আগে ছিল 100, এখন হয়ে গেছে 90 × 10/11 বা 90 পয়েন্ট সামথিং। তাহলে কমে গেছে, কতটা কমে গেছে সেটা বের করতে হবে। কি করে বের করব? বিয়োগ করব। বোঝা গেল? তাহলে চলো আমরা লিখবো কি, আমরা লিখবো উত্তরে একেবারে এরকম ভাবে উত্তর লিখি, হ্যাঁ, যে জলের আয়তন, জলের আয়তন, আয়তন শতকরা কমে গেছে, শতকরা কমে গেছে, শতকরা কমে গেছে। কতটা কমে গেছে? আগে কত ছিল? আগে ছিল 100, সেখান থেকে বাদ দেব। এখন কত হয়েছে? এখন দেখবে জলের আয়তন হয়েছে 1000/11, তাই না? 1000/11, 1000/11। তাহলে এটাকে আমরা বিয়োগ করলেই কি পেয়ে যাব? বোঝা গেল? তাহলে 100-র নিচে কিচ্ছু নেই মানে কি 1 রয়েছে। চলো এবারে আমরা বিয়োগ করি, লসাগু করব। 1 আর 11-র লসাগু কত হয়? তুমি 1 আর 11-র লসাগু করো, কত হবে? কিছুই তো হবে না, মানে কাটাকুটি করা তো, এই সরি, মানে ভাগ করা তো যাবে না, গুণ করে নেব। তাহলে হচ্ছে 11। তাহলে কত হচ্ছে? 11। এইবারে বলো প্রথম ভগ্নাংশের নিচে কত? বলো প্রথম ভগ্নাংশের, দেখো নিচে এখানে দেখো রয়েছে 1, এই 1 দিয়ে লসাগুটাকে ভাগ করব। তাহলে 1 দিয়ে আমি যদি ভাগ করি 11-কে, তাহলে কত হবে? 1 1 1, 1 1 1, কত হলো? 11। এই 11 দিয়ে, মানে এই যে ভাগফলটা পেলাম 11, এই 11 দিয়ে এই ওপরের নাম্বারটাকে গুণ করব, লবকে গুণ করব, করলে কত হবে? 11 আর 100 গুণ করলে হবে 1100, মাইনাস। আবার দেখো এই ভগ্নাংশের নিচে কত? 11, 11 দিয়ে এই লসাগুটাকে ভাগ করব, 11-কে ভাগ করব। ঠিক আছে, এই লসাগুকে 11-কে ভাগ করছি এই 11টা দিয়ে, 11 1 11, কত হলো? তাহলে 1। এই 1 দিয়ে আমরা গুণ করব 1000-কে, কত হবে? 1000 1 1000। বোঝা গেল? চলো এবারে এই তো বিয়োগ করলেই অঙ্ক শেষ, বিয়োগ করলেই অঙ্ক শেষ। তাহলে এটা এটা বিয়োগ করলে কত হবে? 1100 আর 1000 বিয়োগ করলে হবে 100, বাই নিচে কত রয়েছে? 11। তাহলে চলো মিশ্র ভগ্নাংশে পরিণত করি। 11 9 99 বিয়োগ করলে কত? 1। এই একটা কোথায় বসবে? এইখানে। আর এই 11টা বসবে এইখানে। তাহলে এই তো হয়ে গেল অঙ্ক শেষ। এই হয়ে গেল আমাদের অ্যান্সার, 9/1/11। ঠিক আছে, তো দেখো এবারে আমরা করব 14-এর অঙ্কটা, 14 দাগের অঙ্কটা আমরা স্টার্ট করব। দেখবে লেখা রয়েছে উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন কি বলেছে? 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। ঠিক আছে, এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে বা কমবে হিসাব করে দেখি। তাহলে চলো পুরো ব্যাপারটাকে আমি এবারে গল্পের মাধ্যমে বলি। উৎপল বাবু বলে একটা লোক আছে, একটা চাষি, সে জমি চাষ করে। সে যখন জমি চাষ করত, আগে যখন সে জমি চাষ করত, তখন জমি চাষ করতে গেলে কি অনেক বীজ কিনতে হয়, তাই তো? বীজ, সার, কীটনাশক এগুলো কিনতে হয়। তো এই সমস্ত করে তার খরচা পড়তো কত? বীজ টিজ কিনে তার টোটাল খরচ পড়তো, খুব ভালো করে দেখবে, খরচ হতো তার কত? খরচ হতো তার 1200 টাকা। ঠিক আছে, 1200 টাকা খরচা হতো। ঠিক আছে, এবং সেই যা খরচা হতো, এবারে ওই যে ফলন হলো, যে ধান চাষ হলো বা কিছু চাষ হলো, সেই ফসলগুলোকে বিক্রি করে তার কত ইনকাম হতো? তার কত ইনকাম হতো মানে ফলন হতো কত টাকার? আমি দেখো এখানে ফলন বলে লিখছি, হ্যাঁ, ফলন, ফলন হলো কত টাকার? 3000 টাকার ফলন হতো। বোঝা গেল? তাহলে খরচা হতো কত? 1200 টাকা, ফলন হতো 3000 টাকার। তাহলে আয় কত হতো, মানে লাভ কত হতো বলো? লাভ, অবশ্যই লাভ হতো, এটাকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব কত টাকা? 1800 টাকা লাভ হতো। বলো বোঝা গেল কিনা? বোঝা গেল এতটুকু, যে ফলন হচ্ছে 3000 টাকার আর খরচা করছে কত? 1200 টাকা। 1200 টাকার বীজ কিনছে, আর সেই বীজগুলো থেকে যখন ফসল হচ্ছে
বিক্রি করে কত টাকা পাচ্ছে? 3,000 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? 3,000 থেকে 1200 বিয়োগ করলে আমরা পাচ্ছি 1800 টাকা। তাহলে আগে এইটা হতো, তাহলে আগে যেটা যেটা হতো আমি এবারে লিখে ফেলি। তাহলে আগে এইটা হতো, তাহলে আগের খরচ কত আমি দেখো লিখছি। আগের খরচ, আগে কত টাকা খরচ হতো? আগের খরচ কত টাকা? 1200 টাকা। 1200 টাকা খরচা করতো বীজ কিনতে, ঠিক আছে, সার কিনতে ভাবো ধরে নাও। আচ্ছা, আগের ফলন, আগের ফলন বলে দেখো আমি লিখছি আগের ফলন, ফসল ফলাতো কত টাকার ফসল ফলাতো? 3,000 টাকার। আগের ফসল বা ফলন বলে আমি লিখছি আগের ফলন, আগের ফলন কত হতো? 3,000 টাকার ফলন হতো, 3,000 টাকার, ঠিক আছে। এইবারে তাহলে আগের আয় কত হতো, মানে তাহলে আগে ইনকাম কত হতো, মানে লাভ কত হতো? আগের আয় বলে দেখো আমি লিখছি আয়। তাহলে আগের আয় কত হতো? তুমি 3,000 থেকে বিয়োগ করে দাও ইনকাম থেকে, এই যে ফলন থেকে খরচটাকে বাদ দিয়ে দিলেই পেয়ে যাব আয় কত হতো। আয় হতো 1800 টাকা। তাহলে এতটুকুনি নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, এটা তো সহজ ব্যাপার, ঠিক আছে। এইবারে যেটা বলছে বইয়ের মধ্যে, কি বলছে দেখো খুব ভালো করে শুনবে। এই যে চাষিটা রয়েছে উৎপল বাবু, এই চাষিটা এবারে ঠিক করেছে যে একটু দামি দামি বীজ কিনবে, আরো দামি কীটনাশক ব্যবহার করবে, আরো দামি সার ব্যবহার করবে, আরো উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করবে। বোঝা গেল? তাহলে ওই চাষি যখন উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করবে, ভালো দামি সার কীটনাশক ব্যবহার করবে, তাহলে খরচ কি বেড়ে যাবে, তাই না? তাহলে খরচটা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? খরচটা দেখবে বলে দিয়েছে 40% বৃদ্ধি পাচ্ছে। এই যে খরচটা, এই খরচটা কত বৃদ্ধি পাচ্ছে? 40% বেড়ে যাচ্ছে। আগে যা খরচ হতো 1200 টাকা, তার থেকে খরচ এখন বেড়ে যাচ্ছে 40%। কেন বেড়ে যাচ্ছে? দামি বীজ ব্যবহার করবে, দামি সার ব্যবহার করবে, সেই জন্য। বোঝা গেল? এবারে যদি দামি বীজ দামি সার ব্যবহার করে, তাহলে খরচ যেমন বাড়বে, ফলনও তো তেমন বাড়বে, তাই না? ফলনও তো বাড়বে, ফসলও বেশি টাকার বিক্রি করবে। তাহলে এবারে কত টাকার ফলন বাড়ছে? ফলনও কিন্তু বেড়ে যাচ্ছে। কত টাকার ফলন বাড়ছে? 55% ফলন কিন্তু বৃদ্ধি পাচ্ছে, 55% ফলন বৃদ্ধি পাচ্ছে। আর 40% খরচ বৃদ্ধি পাচ্ছে। তাহলে চলো আমরা এবারে দেখব, আগে খরচা হতো 1200 টাকা, এখন তো খরচা বেড়ে যাচ্ছে আরো 40%। মানে কত, কত বেড়ে যাচ্ছে চলো সেটা আমরা দেখি। তাহলে খরচ বৃদ্ধি পাচ্ছে, আগে খরচ কত ছিল? 1200 টাকা, তার 40% বাড়ছে, তাই তো? তাহলে আমরা কি লিখব? বর্তমানে, আচ্ছা তাহলে আগে আমরা লিখব যে 1200 টাকার, 1200 টাকার, 1200 টাকার কত পার্সেন্ট? 1200 টাকার 40% বৃদ্ধি পাচ্ছে, 40%, 1200 টাকার 40%, অর্থাৎ বলো তাহলে কত হবে? খুব ভালো করে দেখো, 1200 টাকার 40% মানে এই হলো 1200, তো তার 40% মানে 1200 এর 40%, 1200 টাকার মানে 1200 এর 40%। আচ্ছা এই জায়গাটায় ধরবে না, আমি এইখানে করছি, হ্যাঁ। তাহলে 1200 এর 40%, এর মানে গুণ চিহ্ন, 40% মানে আমি কি লিখবো? এখানে পার্সেন্ট আছে মানে আমি নিচে কত লিখবো? 100 লিখবো, তাই না? তাহলে নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য কাটবো, আবার দেখো নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য কাটবো, তাহলে পাচ্ছি আমরা কত? এই দেখো 12 গুণ চিহ্ন, তারপরে দেখো রয়েছে 4, তাই না? 12 আর 4 গুণ করলে কত? 48। আর এইখানে আর একটা শূন্য রয়েছে, মানে কত হলো তোমার? 480 টাকা। তাহলে আগে যা খরচা হতো তার থেকে খরচ কিন্তু আরো 40% বেড়ে গেল, মানে 40% মানে কত? 1200 টাকার 40% খরচ বেড়ে গেল। 1200 টাকা আগে খরচা হতো, তার আরো 40% বেড়ে গেল, মানে আরো 480 টাকা বেড়ে গেল। তাহলে আগে 1200 টাকা হতো, এখন যদি 480 টাকা আরো বেড়ে যায়, তাহলে এখন কত খরচ হচ্ছে?
বলো, যোগ করলেই আমরা পেয়ে যাব, তাই না? তাহলে বর্তমানে খরচ, তাহলে এখন কত খরচ হচ্ছে বলো? এখন কত খরচ হচ্ছে? আগে খরচা হতো 1200, আর এখন আরো এই টাকাটা বেশি হচ্ছে। তাহলে যোগ করলেই তো আমরা পেয়ে যাব যে কত টাকা হচ্ছে। তাহলে দেখো যোগ করি, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, 8 আর শূন্য যোগ করলে হবে কত? 8। তারপরে দেখবে 2 আর 4 যোগ করলে 6, আর এখানে 1। তাহলে এই টাকাটা কিন্তু এখন খরচ হচ্ছে। তাহলে এখন খরচ হচ্ছে কত? 1680 টাকা। আগে খরচা হতো 1200 টাকা, এখন 40% যেহেতু খরচ বেড়ে গেছে, তাহলে এখন খরচা হচ্ছে কত? 1680 টাকা। বোঝা গেল? আচ্ছা, খরচা যেমন 40% বেড়ে গেছে, সেই কারণে ফলনও তো বেড়ে গেছে। ফসলের ফলনও তো বেড়ে গেছে। আগে ছিল 3000, এখন তার থেকেও আরো 55% বেড়ে গেছে। তাহলে 55% বেড়ে গেছে মানে কত? 55% মানে কত? 3000-এর 55% মানে কত দেখি? তাহলে চলো আমরা আবার এখানে লিখবো। কি লিখবো? 3000 টাকার 55%, অর্থাৎ 55%, অর্থাৎ, তাহলে অর্থাৎ বলো, 3000 টাকার, তাহলে এই হলো 3000, 3000 এর, 3000 টাকার মানে 3000-এর 55%, এই যে দেখো এখানে দেখো রয়েছে 55% মানে আমি নিচে কত লিখবো? 100 লিখবো, তাই না? চলো কাটাকুটি করি, নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য, নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য, তাহলে কত হচ্ছে বলো? এখানে দেখো রয়েছে 3, আর আমরা গুণ করব তো, তাই না? কাকে কাকে? এই যে দেখো 3 আর 55-কে গুণ করব, তাই না? 3 আর এই যে দেখো এখানে দেখো কত রয়েছে? 55-কে গুণ করব। তাহলে 3 5-এ 15-র 5, হাতে রয়েছে 1, আবার দেখো 3 দিয়ে এবার এই পাঁচকে গুণ করলে হবে 15, আর একে কত? 16, আর এই শূন্যটা বসে গেল। তাহলে কত হলো? 1650 টাকা। তাহলে এখন কিন্তু ফলনও অনেক বেড়ে গেছে, মানে ফসল কত টাকার পাচ্ছি আমি? আগে যেখানে 3000 টাকার ফসল আমি পেতাম, এখন আমি কত টাকার ফসল পাচ্ছি? 3000 তো পাচ্ছি, আরও 1650 টাকার ফলন কিন্তু বেড়ে গেল। 1650 টাকার ফলন বেড়ে গেল। তাহলে বর্তমানে আমার ফলন কত হলো? বলো, বর্তমানে আমার ফলন কত হলো? বলো, বর্তমানে ফলন কত হলো আমরা কি করে বের করব? আগে 3000 টাকার ফলন ছিল, এখন আরো 1650 বেড়ে গেল। তাহলে 3000-এর সঙ্গে 1650-কে যোগ করব, তাহলেই হয়ে যাবে, তাই না? তাহলে চলো আমরা সেই কাজটাই করি। ঠিক আছে, তাহলে আমরা এরকম ভাবে লিখবো যে বর্তমানে তাহলে ফলন হচ্ছে, বর্তমানে ফলন কত টাকার ফলন হচ্ছে দেখি। বলো, বর্তমানে কত ফলন হচ্ছে? আগে হতো 3000, এখন 3000-এর থেকে বেড়ে গেল, যোগ করব কত? আরো 1650 বেড়ে গেল, তাই না? তাহলে যোগ করলে কত টাকা হবে? শূন্য, এই যে শূন্য আর শূন্য যোগ করলে কত? শূন্য, 5 আর শূন্য যোগ করলে 5, 6 আর শূন্য যোগ করলে 6, 1 আর 3 যোগ করলে 4। বোঝা গেল? তার মানে কত হলো? 4650 টাকা। তাহলে আগের ফলন ছিল, আগে কত ফলন হতো বলো? আগে ফলন হতো 3000 টাকার, এখন হচ্ছে 4650 টাকার ফলন। বোঝা গেল? চলো, তাহলে এখন বর্তমানে লাভ কত হচ্ছে বলো? বর্তমানে লাভ কত হচ্ছে? বর্তমানে খরচ কত হচ্ছে বলো আগে? বর্তমানে খরচ, এই জায়গাটা দেখো, এই যে বর্তমানে খরচ কত? বর্তমানে তোমার খরচ হলো, এই যে খুব ভালো করে দেখবে, বর্তমানে খরচা হচ্ছে 1680, আর বর্তমানে ফলন পাচ্ছি 4650। তাহলে আমার বর্তমানে লাভ কত হচ্ছে? কত হচ্ছে লাভ? দুটোকে বিয়োগ করলেই পেয়ে যাব। ফলন থেকে আমি যদি খরচাটাকে বাদ দিয়ে দিই, তাহলেই আমি বর্তমানে কত আয় হচ্ছে বা লাভ হচ্ছে সেটা পেয়ে যাব, তাই না? তাহলে দেখো বর্তমানে, বর্তমানে আমার লাভ হচ্ছে বা আয় হচ্ছে, বর্তমানে আয় কত হচ্ছে বলো? ফলন হচ্ছে টোটাল এত টাকার 4650, সেখান থেকে আমি বাদ দেব খরচাটা। বর্তমানে খরচা কত হচ্ছে? এই যে 40% খরচা বেড়ে যাওয়ার পরে খরচা কত হচ্ছে? 1680। আর 55% ফলন বেড়ে যাওয়ার পরে ফলন হচ্ছে এইটা, আর 40% খরচ বেড়ে যাওয়ার পরে
খরচ হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে চলো আমরা এবারে বিয়োগ করি। 4,650 বিয়োগ 1,680 বিয়োগ করলে দেখি কত হয়। শূন্য, এখানে বিয়োগ করলে হবে 1 ধরে নেব। তাহলে কত হচ্ছে, 15 থেকে 8 বিয়োগ করলে 7, একটা 6-এর সঙ্গে যোগ হবে 7, আবার এখানে 1 ধরে নেব। 16 থেকে 7 বিয়োগ করলে 9, একটা আবার এখানে আসবে, কত হবে 2। তাহলে আমরা পাচ্ছি কত, 2,900, কত পেলাম, 2,970 টাকা। তাহলে বর্তমানে আমার লাভ হচ্ছে কত, বর্তমানে আমার লাভ হচ্ছে 2,970 টাকা। বোঝা গেল? তাহলে এবারে তোমরা আমাকে বলো, যখন আমি, মানে আমি নয় সরি, উৎপল বাবু, যখন উৎপল বাবু এই উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করতো না, মানে আগের কথা বলছি, আগে যখন উচ্চ ফলনশীল বীজ বা দামি দামি সার কীটনাশক ব্যবহার করতো না, তখন উৎপল বাবুর আয় কত হতো, তখন উৎপল বাবুর ইনকামটা কত হতো, ঠিক করে দেখে তোমরা বলবে। তখন উৎপল বাবুর ইনকাম কত হতো, তখন উৎপল বাবু 3,000 টাকা লাভ 3,000 টাকা, 1,200 টাকার ফলন করতো, খরচা করতো। তখন উৎপলবাবু কি করতো, 1,200 টাকা খরচা করতো, আগের কথা বলছি। যখন উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করতো না, তখন কি করতো, 1,200 টাকা খরচা করতো, 3,000 টাকার ফলন পেত, 3,000 টাকার ফসল পেত। এবারে 3,000 টাকার ফসল যখন বিক্রি করতো, তখন লাভ কত করতো, 1,800 টাকা। 1,800 টাকা তখন আয় করতো আগে। ঠিক আছে, সোজা হিসাব, 1,200 টাকার খরচা 3,000 টাকায় বিক্রি করতো, 1,200 টাকার মালপত্র 3,000-এ বিক্রি করতো, 1,800 টাকা লাভ করতো। আর এখন কি করছে, এখন এখন কিন্তু লাভ করছে, খুব ভালো করে দেখবে, এখন কিন্তু লাভ করছে কত, এখন খরচা করছে এই যে এই টাকাটা, এখন বর্তমানে খরচ হচ্ছে এই টাকাটা, ফলন হচ্ছে এই টাকাটা, ফলন হচ্ছে এই টাকাটা। এত টাকা খরচা আর এত টাকার ফসল ফলাচ্ছে, এবং সেটাকে বিক্রি করে তাহলে লাভ হচ্ছে কত, এই টাকাটা। তাহলে আগে লাভ হতো কত, আগে লাভ হতো যেখানে 1,800, এখন লাভ হচ্ছে কত, 2,970। তাহলে আগে বেশি লাভ হতো নাকি এখন বেশি লাভ হয়, অবশ্যই এখন বেশি লাভ হয়, এখন 2,970 টাকা লাভ হচ্ছে, আর আগে লাভ হতো 1,800 টাকা, তাহলে এখন বেশি লাভ হচ্ছে, তাই না? অ্যান্সারে জানতে চেয়েছে আগের থেকে এখন কত বেশি লাভ হচ্ছে, কত বেশি, এখন লাভটা কত বেশি হচ্ছে। তাহলে আমরা কি করব, বর্তমানের লাভ থেকে আমরা আগের এই লাভটাকে বিয়োগ করলেই, মানে আয়টাকে বিয়োগ করলেই পেয়ে যাব, তাই না? এখন বর্তমানের আয় থেকে আগের আয়টাকে বিয়োগ করলেই কি আমরা পেয়ে যাব, বোঝা গেল? তাহলে আমরা লিখব যে অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, যে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে। তাহলে আমরা উত্তরে জাস্ট এরকম ভাবে লিখব, লিখব তার আয়, তার আয় কত পরিমাণ বাড়বে, এখন আয় থেকে, এখনকার যে আয় 2,970 থেকে বিয়োগ যাবে, ঠিক আছে, আগে যে আয়টা করতো, আগে যে আয়টা করতো, মানে 1,800, ঠিক আছে, তার আয়, তাহলে এইটা হবে এবারে, তাই না? তাহলে আমরা চলো বিয়োগ করি, তাহলেই তো হয়ে যাবে। বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 আর 7 বিয়োগ করলে 7, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, ঠিক আছে। তাহলে তার আয় এত টাকা বাড়বে, এই তো হয়ে গেল অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে কত পেলাম আমরা, 1,170। এবারে এইগুলোকে আমি মুছে দিই, এইগুলো তো রাফ, এগুলো করবে না, ঠিক আছে, এটা আমি বোঝার জন্য পাশে লিখেছিলাম। তাহলে তার আয় 1,170 টাকা বাড়বে, হয়ে গেল। তো দেখো এবারে আমরা করব 15 দাগের অঙ্কটা, আজকের ভিডিওর লাস্ট অঙ্ক। বলে দিয়েছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লিখি। তাহলে একটা কেন্দ্রে 80% মানুষ ভোট দিয়েছে, তার মানে কি, 80% মানুষ ভোট দিয়েছে, তার মানে হলো ভোটার যদি হয় 100 জন,
100 জন কেন ধরলাম, এখানে যেহেতু পার্সেন্ট আছে, 100 জন যদি ভোটার হয় তাহলে ভোট দিতে গেছে 80 জন, বোঝা গেল? তাহলে টোটাল ভোটার যদি হয়, এটা কত দাগের অঙ্ক, এটা হলো কিন্তু 15 দাগ, মানে টোটাল ভোটার মানে আমি এখানে দেখো লিখছি মোট ভোটার 100 জন, আমি ধরে নিচ্ছি মোট ভোটার 100 জন। পাশে আমি দেখো ধরি বলে লিখছি, হ্যাঁ, যে মোট ভোটার 100 জন। তার মধ্যে সবাই তো আর ভোট দিতে যায় না, না? গেছে কতজন? 80%, প্রথম লাইনেই বলেছে। তাহলে দেখবে লেখাটায় কি বলেছে, 80% মানুষ ভোট দিয়েছেন। তার মানে 100 জনের মধ্যে কি 80 জন ভোট দিয়েছে, তাই না? তাহলে আমরা দেখো এখানে লিখবো ভোট দিয়েছে কতজন ভোট দিয়েছে বলো? 80%, মানে 100 জনের মধ্যে কতজন ভোট দিয়েছে? 80 জন, তাই না? তাহলে আমরা এইভাবে লিখবো, টোটাল ভোটার কতজন ছিল? 100 জন। তার মধ্যে 100 জন ভোটার এর 80% ভোট দিয়েছে, 100 জনের 80%, 100 জন এর 80%, এর 80, এর বলে গুণ চিহ্ন, এর 80, আর পার্সেন্ট থাকলে আমরা কি লিখি? 100, বোঝা গেল? তাহলে আমি দেখো এখানে কি লিখবো? 100। তাহলে কি হচ্ছে দেখো, উপরে 100 নিচে 100 কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকছে? 80, 80 জন। ঠিক আছে, তাহলে 100 জন ভোটার ছিল, ভোট দিতে গেছে কতজন? 80 জন। এবারে যে 80 জন ভোট দিতে গেছে তারা তো আর সবাই একটা দলকে ভোট দেয়নি, না? আলাদা আলাদা দুটো দলকে ভোট দিয়েছে, সেই দুটো দলের মধ্যে একটা দল ভোটে জিতেছে। এবারে যে জিতেছে সে কতগুলো ভোট পেয়েছে? ভোট দিতে গেছে 80 জন, তো যে জিতেছে সে তো আর 80টা ভোটই পাবে না, তাই না? তো 80টার মধ্যে কতগুলো ভোট পেয়েছে বলেই দিয়েছে, দেখো বলেই দিয়েছে, দাগ দেবে, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, প্রদত্ত ভোটের মানে পড়েছে যে কটা ভোট, ভোট পড়েছে কতটা? 80টা ভোট পড়েছে, 80টা ভোট পড়েছে, এই 80টা হলো কি? প্রদত্ত ভোট। প্রদত্ত মানে কি? ভোট পড়েছে বা ভোট দিতে গেছে 80 জন, মানে 80টা ভোট পড়েছে, এই 80টা ভোটের 65% ভোট পেয়েছে বিজয়ী প্রার্থী, মানে যে জিতেছে। ঠিক আছে, তাহলে কোন জায়গাটায় দাগ দেবে, যে বিজয়ী প্রার্থী কিন্তু প্রদত্ত ভোটের 65% পেয়েছে। তাহলে আমরা দেখো এখানে কি লিখবো, বিজয়ী প্রার্থীর প্রদত্ত ভোট বা প্রাপ্ত ভোট পাচ্ছে কতটা? প্রাপ্ত ভোট কতগুলো ভোট পাচ্ছে বিজয়ী প্রার্থী? টোটাল ভোটের 65%, টোটাল যতগুলো ভোট পড়েছে। তাহলে ভোট পড়েছে কত? ভোট পড়েছে কিন্তু 80টা ভোট বাক্সে পড়েছে, তাই না? 80টা ভোট পড়েছে, তাহলে এই 80টার মধ্যে আমি এখানটায় করছি, হ্যাঁ, এই জায়গাটায় করছি, 80টা ভোটের মধ্যে পেয়েছে প্রদত্ত ভোট এর, সেই জন্য গুণ চিহ্ন 65%, এই হলো 65, আর পার্সেন্ট রয়েছে, পার্সেন্ট মানে নিচে 100 বসাবো, বোঝা গেল? চলো কাটাকুটি করি, হ্যাঁ, 80-র নিচে কিছু নেই মানে 1, চলো নিচে একটা শূন্য উপরে একটা শূন্য কাটলাম। এবারে আমরা কি দিয়ে কাটবো? 2 দিয়ে কাটি, 2 দিয়ে 10কে ভাগ করলে কত হবে? 5, 2 দিয়ে 8কে ভাগ করলে কত হবে? 4, আবার দেখো 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 5 দিয়ে 65কে ভাগ করলে কত হবে? 65কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, 1 15, 5 3 15, তাহলে কত হচ্ছে? 13, তাহলে 13, বোঝা গেল? তাহলে বেঁচে রয়েছে কে কে বলো? এই কাটাকুটির খেলায় বেঁচে রয়েছে কে? ওপরে 4 আর ওপরে 13, তাহলে 13 আর 4কে আমরা কি করব? গুণ করলে কত পাবো? 52, 4 তেরং 52, তাহলে বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট 52টি। তাহলে 80টা ভোট বাক্সে পড়েছে, 80 জন ভোট দিয়েছে, তার মধ্যে যে জিতেছে, 80টার মধ্যে যে জিতেছে সে পেয়েছে 52টা, সেই জন্যই তো সে জিতেছে, তাই না? 80টা ভোট টোটাল বাক্সে পড়েছে, তার মধ্যে যে জিতেছে সে পেয়েছে 52টা। এবার আমাদের কাছে অ্যান্সারে তো এটাই জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে?
তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? তিনি তাহলে কতগুলো ভোট পেয়েছে? 52টা ভোট পেয়েছে। হয়ে গেল। खत्म। बाय बाय टाटा गुड बाय।